FM. The night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এবং আজকের ডেটটা খুব অদ্ভুত, কিন্তু একটা ডেট। আজকে ফ্রাইডে এবং আজকে 13 তারিখ, সুতরাং বুঝতেই পারছেন খুবই স্পেশাল একটা দিন আজকে। এবং স্পেশাল বলছি এই কারণে, আমাদের বাংলাদেশে না, তবে ওয়েস্টে এই দিনটাকে অনেক, মানে এই দিনটা নিয়ে অনেক কথা হয় আর কি। তো আজকে এই দিনটা নিয়ে আমরাও কথা বলবো। এবং এই বছরে কিন্তু এরকম শুক্রবার 3টা আছে, যেটা 13 তারিখে পড়েছে। সাধারণত 13 তারিখে শুক্রবার কখন পড়ে? তখনই 13 তারিখে শুক্রবার পড়ে যখন মাসের প্রথম দিনটি হয় রবিবার, তখন সেটার একটা শুক্রবার হবে 13 তারিখে গিয়ে। যাই হোক, সেই বিষয় নিয়ে অনেক কথা হবে। তার আগে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদের সাথে কমিউনিকেট করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাগুলো আপনি নিজে স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার এই ঘটনাগুলো আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে ঘটনা না পাঠিয়ে সরাসরি আমাদেরকে আপনারা রেকর্ড করে পাঠিয়ে দিন, অর্থাৎ লিখে পাঠানোর দরকার নেই। তবে যদি চান যে আপনার ঘটনা স্থান পাক বইমেলার যে স্পেশাল যে বইগুলো বের হয় আমাদের প্রতি বছর, সেই বইয়ের পাতায়, তাহলে অবশ্যই ঘটনাগুলো লিখেও পাঠাতে পারেন অডিও ক্লিপের সাথে। বাট যদি আপনি বিজি থাকেন তাহলে দরকার নেই। আর আমাদের সাথে যদি ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti। এছাড়াও আরো একটা জায়গায় যেতে পারেন, সেটা হচ্ছে www.facebook.com/bhutfm.russell। আমার নামের স্পেলিংটি হচ্ছে RUSSELL। কথা হবে আরো অনেক কিছু নিয়েই। তার আগে আমরা আজকের এই দিনটি বলছিলাম যে 13 তারিখ অনেকেই, মানে অনেক কুসংস্কার আছে এটা নিয়ে, অনেকে কুসংস্কার মানতেও রাজি না। অনেকে মনে করেন যে হ্যাঁ, এই দিন অনেক আজব আজব ঘটনা ঘটে যায় এবং এই দিনটিকে বলা হয় ব্ল্যাক ফ্রাইডে। তো এই দিনটি নিয়ে আমাদের একটা বিশেষ প্রেজেন্টেশন আছে। সেই প্রেজেন্টেশনটা আমরা সারা সপ্তাহ জুড়ে তৈরি করেছি এবং অনেক এদিক ওদিক ঘেটে ঘুটে তৈরি করেছি। এবং সাধারণত মানুষের যে সমস্ত বিশ্বাস এবং সেগুলো নিয়ে যেভাবে আলোচনা হয়েছে, ইন্টারনেটে বলুন, বিভিন্ন বইয়ে বলুন, যেভাবে আলোচনা হয়েছে সেখান থেকে সংগৃহীত সবকিছু। সুতরাং আমি অবশ্যই এই পরিবেশনা শোনার আগে বলবো যে হ্যাঁ, এনজয় করুন, ঠিক আছে, ফাইন, বাট আপনাকে যে বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা নেই। বাট আপনি যদি চান এই বিষয় নিয়ে খোঁজ খবর করবেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনার জন্য উন্মুক্ত আছে ইন্টারনেট, আপনি সেটা সাহায্য নিতে পারেন। লাইব্রেরিতে বই রয়েছে, সেখানে যে সাহায্য নিতে পারেন। কথা না বাড়িয়ে আমরা শুনবো একটা বিশেষ, একটা ভেরি স্পেশাল প্রেজেন্টেশন, Friday the 13th. Friday the 13th. ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে কি শুধুই কুসংস্কার, নাকি সত্যি দিনটার আলাদা কোনো বিশেষত্ব আছে? গত ফেব্রুয়ারিতে একটা শুক্রবার কাটালাম আমরা, যেদিন তারিখটা ছিল 13। সবকিছু কি প্রতিদিনের মতোই ঘটেছিল সেদিন, নাকি দিনটি অশুভ ছিল আপনার জন্য? একটু মনে করার চেষ্টা করুন। যদি ধরে নেন যে শুধু একটা ওয়েস্টার্ন সুপারস্টিশন, তাহলে এক্ষুনি মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলুন। যদি মনে করেন ফ্রাইডে দ্য 13th সম্পর্কে জানা মানে শুধু শুধু টেনশন বাড়ানো, তাহলে শোনা বন্ধ করুন। আর যদি সত্যি এই দিনটি নিয়ে কোনো কৌতূহল থাকে, শুধু তাহলেই জেনে নিন এই দিনটির খুঁটিনাটি। গত মাসে আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম কে কে বিশ্বাস করেন ফ্রাইডে দ্য 13th অশুভ। কেউ বিষয়টি স্রেফ একটা কুসংস্কার বলে যেমন উড়িয়ে দিয়েছেন, তেমনি কেউ কেউ এই দিনে জীবনে ঘটে যাওয়া কিছু নেগেটিভ ঘটনার সাথে দিনটির সাদৃশ্য খুঁজেছেন বা খারাপ কিছু ঘটার জন্য দিনটিকে দায়ী করেছেন। কেউ কেউ জাস্ট অধৈর্য হয়ে অপেক্ষা করেছেন পরবর্তী ঘটনা শোনার জন্য।
আমরা আমাদের কাছের কিছু মানুষের কাছে জানতে চেয়েছিলাম এই দিনটির সম্পর্কে। চলুন শুনে আসি তারা কি বলেন। ফ্রাইডে দ্য 13th তো একটা হরর ফিল্ম, ওই যে জেসন, ওই জেসনের মুভিটা, তাই না? Friday the 13th, I don't know, আমি আসলে হিস্ট্রিটা জানি না, বাট আমি জাস্ট জানি যে Friday the 13th মানে কোন একটা কুফা আছে ডেফিনেটলি, সো ইয়া। ফ্রাইডে তো 13, এটা আবার কি? নর্মালি ফ্রাইডে আমাদের জন্য অনেক অসপিশিয়াস একটা দিন, আমরা অনেক ভালো মনে করি, মঙ্গল মনে করি এই দিনটাকে। কিন্তু যখন 13th এটার সাথে অ্যাড হয়, 13th ফ্রাইডে, তখন কিন্তু খুব ভয়ানক একটা ব্যাপার হয়ে যায়, ভয় লাগে, স্পেশালি বিকজ ব্ল্যাক ফ্রাইডে কিন্তু এখান থেকেই এসেছে, আর 13 ইজ ভেরি আনলাকি নাম্বার। তো সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা খুবই বলতে পারি ভৌতিক। ফ্রাইডে দ্য 13th তো ব্ল্যাক ফ্রাইডে? না, এইসব নিয়ে আমি একদমই কথা বলতে পছন্দ করি না। দিস ইজ বেসিক্যালি when Jesus was crucified. জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এই দিনটিতে কোনো দুর্ঘটনা ঘটা মানেই দিনটিকে দায়ী করা। The history. এবার চলুন জেনে আসি পশ্চিমা পৃথিবী কিভাবে এই দিনটিকে নিয়ে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী কোনো মাসের কোনো একটি শুক্রবার যদি 13 তারিখে গিয়ে পড়ে, তাহলে সেটাকে বলা হয় ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে। বলা হয় মধ্যযুগ থেকেই এই দিনটিকে সবাই অশুভ হিসেবেই ভেবে রাখে। উদাহরণ হিসেবে প্রথমে আসে যীশু খ্রিস্টের লাস্ট সাপারের কথা। গুড ফ্রাইডে ঠিক আগের রাতেই মন্ডি থার্সডেতে খাবার টেবিলে উপস্থিত ছিলেন 13 জন ব্যক্তি, যাদের ভেতরে জুডাস ছিলেন পার্টির 13 নম্বর সদস্য। এবং পরের দিন যীশু খ্রিস্টকে কিভাবে ক্রুসিফাই করা হলো তা তো আপনারা সবাই জানেন। বাইবেলে আরো বলা আছে যে এই দিনটিতেই নাকি ইভ অ্যাডামের হাতে নিষিদ্ধ ফলটিও তুলে দিয়েছিলেন। তারপরে যেমন ফ্রাইডে দ্য 13th অক্টোবর 1307 শত নাইটস টেম্পলার্সরা ফ্রান্সে কিং ফিলিপ দি ফোর্থ দ্বারা অ্যারেস্টেড হন। এমন আরো অনেক ঘটনাই আপনি খুঁজে পাবেন ইতিহাসে। যেহেতু প্রতিটি তথ্যই সংগ্রহ করা, তাই তাদের সংখ্যা আর নাইবা বাড়ালাম। অনেক বিজ্ঞজনদের ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে নিয়ে ধারণা কিন্তু পুরোটাই উল্টা। অনেকেই মনে করেন যে 19th সেঞ্চুরির আগে ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে কোনো লিখিত তথ্য নাকি খুঁজেই পাওয়া যায় না। আবার অনেকে মনে করেন এটি প্যারাস্কেভিডে ক্যাট্রিয়া ফোবিয়া মানে ও মাই গড নামে জাস্ট একটা ফোবিয়া, মানে বুঝছেন তো, একটা ভয়, ফোবিয়া। যেমন ড্যান ব্রাউনের 2003 সালের নভেল দা ভিঞ্চি কোডে, বা জন জে রবিনসনের 1989-এর যে ওয়ার্কটা ছিল বর্ন ইন ব্লাড, দ্য সিক্রেটস অফ ফ্রিমেসনরি, বা মরিস ড্রুয়নের হিস্টোরিক্যাল যে নভেল সিরিজগুলো আছে দি অ্যাকাস্ট কিংস, এর মতন কিছু বই এই নাইট টেম্পলার্স এবং এই যে ফ্রাইডে দ্য 13th সুপারস্টিশনটাকে মেলানোর চেষ্টা করেছে। যদিও অনেক এক্সপার্টরাই মনে করেন এই কোরিলেশনগুলো আধুনিক সময় খুঁজে বার করা। এছাড়াও অনেকে মনে করেন যে 1307 সালে প্রকাশিত টমাস ডাব্লিউ লসনের পপুলার যে নভেলটা ছিল ফ্রাইডে দ্য 13th কারণেই এই সুপারস্টিশনটা অনেকের মনে ছড়িয়ে পড়েছে। বইটিতে একজন অসৎ ব্রোকার এই সুপারস্টিশনকে কাজে লাগিয়ে ওয়াল স্ট্রিটে একটা প্যানিক সৃষ্টি করে। আমেরিকায় 8% মানুষ ভয়ে রয়েছেন এই দিনটিকে নিয়ে। আচ্ছা, এই দিনটির কোনো সুফল আছে কি? অবশ্যই, দেখি আমরা। Flip side of Friday the 13th. 1993-তে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত জার্নালের তথ্য অনুযায়ী 13 তারিখের শুক্রবারের জন্য অন্য দিনের চাইতে সড়ক দুর্ঘটনার মতন বিষয়গুলো নাকি বেশি ঘটে। অন্যদিকে 2008 সালে প্রকাশিত ডাচ সেন্টার ফর ইন্স্যুরেন্সের স্ট্যাটিস্টিক্স বলছে এই দিন নেদারল্যান্ডে অন্য দিনের চাইতে যেমন অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে যায়, তেমনি চুরি এবং অগ্নিকাণ্ডের ঘটনাও নাকি কম ঘটে। দিনটিকে অশুভ ভাবার কারণেই অনেকে এই দিনটিতে বাড়ি থেকে বেরোনি না, একটু বেশি সতর্ক থাকেন, ড্রাইভ করলেও সেটাও করেন খুব সাবধানে। এখন নানা মানুষের তো নানা মত থাকেই। Confusion. অনেকেই মনে করেন নিউমারোলজিতে 12 সংখ্যাটির অর্থ কমপ্লিটনেস। একটু চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন 12 months of the year, 12 hours of the clock day, the 12 deities of Olympus,
12 tribes of Israel, 12 apostles of Jesus, 12 signs of the zodiac, the 12 years of the Buddhist cycle. অন্যদিকে সংখ্যা 13 মানে কমপ্লিটনেসের উল্টোটা। 13 সংখ্যাটিকে নিয়ে আমরা খুব একটা ঘেটে দেখতে চাই না, কেন 13 মানে খারাপ, অশুভ। এটা কি শুধুই খুব পুরনো একটা সুপারস্টিশন? অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে ইতালিতে 13 সংখ্যাটিকে কিন্তু শুভ করে দেখা হয়, সেখানে বরং অশুভ ধরা হয় ফ্রাইডে দ্য 17th-কে। গ্রিকরা মনে করে টিউসডে দ্য 13th-ই হচ্ছে অশুভ। দিনটির ওপরে এরিস অর্থাৎ দ্য গড অফ ওয়ারের প্রভাবের কারণেই এমনটি মনে করা হয়। সুতরাং ভয়ের কিছু নাই। অনেক ধর্মে, অনেক দেশেই 13 কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। ম্যাথামেটিক্সে 13 6th প্রাইম নাম্বার এবং একটি হ্যাপি নাম্বার। চীন এবং কোরিয়ান নাম্বার হিসেবে 7কেই বাই দ্য ওয়ে অশুভ ধরা হয়। আমি আবার রিপিট করছি, 7কে কিন্তু অশুভ ধরা হয় চীন এবং কোরিয়াতে। সবশেষে স্বস্তি দিতে টেলর সুইফটের MTV ইন্টারভিউতে বলা কথাগুলো জানিয়ে দিচ্ছি আপনাদের। ফেব্রুয়ারি ফ্রাইডে দ্য 13th-এ আপনাদের পাঠানো অনেকের মেসেজ ছিল গায়িকা টেলর সুইফটের মতোই। I was born on the 13th, I turned 13 on Friday the 13th. My first album went solo in 13 weeks. My first number one song had a 13-second intro. কি করা যাবে, কি করা যাবে না? ফ্রাইডে দ্য 13th-কে বলা হয় দ্য মোস্ট ওয়াইড স্প্রেড সুপারস্টিশন। আর সে কারণে যে কোনো নতুন ব্যবসা শুরুর জন্য এই দিনটিকে বেসিক্যালি অমঙ্গলজনক বলেই ধরা হয়। অনেকে দূরের যাত্রা বাতিল করে দেন এই দিন। কিছু কিছু নিষেধাজ্ঞা বেশ অদ্ভুত ধরনের, যেমন এই দিন অনেকেই ঘরের ভেতরে ছাতা মেলতে নিষেধ করেন। ঘরের ভেতরে ছাতা, হ্যাঁ, বড় ধরনের সারপ্রাইজ এড়িয়ে চলতে পরামর্শ দেন। ওকে, সারপ্রাইজ। চাঁদের নিচে কাউকে কোনো কথা দেওয়া থেকে বিরত থাকতে বলেন কেউ কেউ। আর কেউ নন, স্বয়ং শেক্সপিয়ার বলেছেন, ও সোয়ার নট বাই দ্য মুন, দি ইনকনসিস্টেন্ট মুন, দ্যাট মান্থলি চেঞ্জেস ইন হার সার্কেল কোর্ব, lest that thy love prove likewise variable, বলেছেন জুলিয়েট ক্যাপুলেট ইন শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ট্র্যাজেডি। বুঝছেন তো কোনটা? বন্ধু বান্ধব নিয়ে খাবার খেতে যাচ্ছেন, খুব ভালো কথা। অতিথি সংখ্যাটা 13 বা 13-র কম অনেকে বলেন রাখতে আর কি এই দিনে। অনেকে আবার বলেন যে এই দিনে নাকি আয়না ঢেকে রাখতে হয়। আবার অনেকে বলেন যে এই দিনে কোনো মাছের প্রচলিত নাম মুখে নাকি আনতে নেই। যেমন ধরুন, ইলিশ মাছ না বলে আপনি যদি এখন টেনিউলাসা ইলিশা বলেন, মানে যেটা হচ্ছে কি বেসিক্যালি ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, তাহলে হয়তো ঠিকঠাক থাকবে আর কি। অনেকে রাতে শোবার সময় যে পাশ হয়ে শুন উঠতে চান সেই পাশ দিয়ে। বিশেষ করে দেয়ালের দিকে ফিরে ঘুম ভাঙলে ধরা হয় নাকি ব্যাড লাক। এমন আরো অনেক কিছু ভাবেন পশ্চিমা দেশের মানুষেরা। কি ভাবছেন? ভাবছেন না যে জাতি হিসেবে অ্যাকচুয়ালি বাঙালিরা অনেক কম কুসংস্কারাচ্ছন্ন? সত্যিই তাই। ধরে নিতে পারেন যে ফ্রাইডে দ্য 13th জাস্ট একটা সুসংস্কার, এটি একটি ফোবিয়া। যাই ভাবেন না কেন, পরামর্শ একটাই, এই দিন নিয়ে খুব একটা বেশি ভাবতে যাবেন না, কারণ আপনার ইচ্ছা শক্তি, আপনার চিন্তা শক্তি, আপনার বিশ্বাস এইসবের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। Bhoot FM. The night comes alive with Graminphone. কেমন লাগলো ফ্রাইডে দ্য 13th সেটা অবশ্যই আমাদের জানাবেন এবং জানিয়ে SMS করুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চমৎকার প্রেজেন্টেশন শুনলাম। আমরা আগেই বলেছিলাম যে এটা বিশ্বাস করাটা বা অবিশ্বাস করাটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এনজয় করা। আই হোপ যে আপনারা এনজয় করেছেন। যাই হোক, একটা অন্যরকম খবর আপনাদের দিয়ে দিই। আপনারা সবাই জানেন যে ভূত FM এখন অন্যরকম উইথ গ্রামীণফোন, এবং সময় হয়ে গেছে আবারও গ্রামীণফোন বন্ধু গ্যারাজ নিয়ে এলো নাইট অফ হরর উইথ ভূত FM আউটডোর শো। এতে পার্টিসিপেট করতে চাইলে এখনই সাইন আপ করুন www.bondhugarage.club এবং 500 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দিন রক্ত হিম করা ভৌতিক ঘটনা। সেরা 6 জনের জন্য অপেক্ষা করছে ভৌতিক আবহময় অ্যাক্ট 2। ভৌতিক ঘটনা পাঠানোর শেষ দিন 14 মার্চ 2015। সো
একদম আপনাদের খুবই তাড়াতাড়ি করতে হবে। আগামীকালই কিন্তু শেষ দিন, তাই না? মানে শনিবারই শেষ দিন। এবং আমরা গত সপ্তাহেও এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে এখানে আপনাদের সাথে জানিয়েছিলাম যে আপনাদেরকে যে আমরা একটা ট্যুর করতে যাচ্ছি এবং এটা ঢাকার কাছাকাছি কোনো একটা জায়গায় আমরা করব। সো অবশ্যই 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 আমাদের কাছে ঘটনা পাঠিয়ে দিন। আরও একবার আমি অ্যাড্রেসটি মনে করে দিচ্ছি, যেহেতু আজকে শেষ দিন এবং আপনারা অলরেডি অনেকে পাঠিয়েছেন, তারপরেও শেষ দিন আমি আবারও জানিয়ে দিচ্ছি www.bondhugarage.club। আর ঘটনাটি হতে হবে 500 শব্দের মধ্যে। এখন আবারও ফিরে আসি একটু ফ্রাইডে দ্য 13th প্রসঙ্গে। তবে যেটা বলি সেটা হচ্ছে যে আমি কয়েকদিন আগেই আমার যে পেজটা রয়েছে সেই পেজে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, যেখানে আমি লিখেছিলাম আপনাদেরকে যে এরকম বাংলাদেশে নানান রকমের এরকম মানে বিশ্বাস রয়েছে, অনেকে বলেন এটা কুসংস্কার এবং অনেকে বলেন অনেক কিছুই, সেগুলো আপনাদের মানে যেমন হচ্ছে যে বিড়াল রাস্তা পার হলে ভালো কিছু ঘটে না, এরকম টাইপের অনেক ধরনের, কিন্তু অনেক ধরনের মানে বিড়াল রাস্তা পার হলো, আপনি এটা কোনো কাজে বেরোচ্ছিলেন, সেই কাজটা হয়তো পণ্ড হয়ে যেতে পারে, এরকম টাইপের অনেক কথা কিন্তু আমরা সচরাচর শুনে থাকি। তো সেইখান থেকে আমরা বেশ কিছু আপনাদের কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছি। সেই তথ্যগুলো আমরা শেয়ার করতে চাই ফেসবুকে। আমরা আপনাদের সবসময় বলি যে সারা সপ্তাহ জুড়েই আমরা আপনাদের ফেসবুকের মেইলগুলো চেক করি এবং ফ্রাইডে দ্য 13th নিয়েও আপনাদের অনেক কথা আছে, সেই কথাগুলো আমি একটু শোনাই আপনাদেরকে। যেমন আমাকে রক্তিম ফেসবুকে লিখেছেন, রাসেল ভাই, ফ্রাইডে দ্য 13th অলসো নোন অ্যাজ জিসাসের যে লাস্ট সাপার ছিল সেটা হি টুক বিফোর হি ওয়াজ ক্রুসিফাইড। আচ্ছা, এটা অনেকেই বলে থাকেন। এবং আমাদের এমডি আল জুমান শিথির লিখেছেন, আমার সাথে 13th ফ্রাইডে তেমন কিছু ঘটেনি। আমি বলেছিলাম যে ফ্রাইডে 13th কি তেমনই গিয়েছিল নাকি স্পেশাল ছিল, সেটা জানতে চেয়েছিলাম গত ফেব্রুয়ারিতে যখন ফ্রাইডে দ্য 13th ছিল। তিনি লিখেছেন যে না, তেমন কিছু ঘটেনি, তাই ফ্রাইডে 13th যে আনলাকি এটা বিশ্বাস করতে পারছি না। এবং আমাদেরকে SMS করেছে, এখানে কমেন্ট করেছেন নেক্সট পেজ, লিখেছেন ভাই আসলেই আজ ফ্রাইডে 13th খুব হরর, কারণ আজ আমার বাবা মামা বাইক অ্যাক্সিডেন্ট করেছেন। এটা কিন্তু প্রতিদিনই সড়ক দুর্ঘটনা হয়। এটা আপনারা যখন এই ব্যাপারটা নিয়ে সার্চ করবেন ইন্টারনেটে, দেখবেন যে রেগুলার যে সড়ক দুর্ঘটনা বা যা কিছু হয় না কেন, বলা হয়ে থাকে না যে এরকম এই দিনে বেশি সড়ক দুর্ঘটনা বেড়ে যায় বা এরকম কিছু বেড়ে যায়, কিন্তু অন্য কোনো দিন হলেও কিন্তু আপনি সেই দিনটাকে দায়ী করতে পারতেন না। এই দিন হলে তখন এই দিনটাকে আমরা দায়ী করতে পারি। যাই হোক, এই কথাগুলো আমার বলার কথা না, এই কথাগুলো বলার জন্য স্পেশাল মানুষ রয়েছেন, তার সাথে কিছুক্ষণের মধ্যে আমরা জয়েন করব। সঞ্জু আমাদের লিখেছেন যে যাত্রার সময় মৃত মানুষ দেখা শুভ মনে করা হয়। আচ্ছা, এটা আমি অবশ্য জানতাম না। আমাদেরকে রকি নিকোলাস রোজারিও লিখেছেন যে মুরব্বীদের কথাকে কুসংস্কার বলা ঠিক না, কজ তাদের কথা 90% রাইট হয়। মানে যে সমস্ত কথা আমরা বলে থাকি, সে সমস্ত এই যে বিড়ালের কথা বললাম বা এই যে একটু আগে আমি একটা কমেন্ট পড়লাম, সেই টাইপের জিনিসগুলোর কথা বলছেন। আমাদেরকে এমডি মাইনুল হাসান মিশু লিখেছেন আই ডোন্ট বিলিভ ইট। আমাদেরকে দেবদাস জাহিদ লিখেছেন এটা খুবই একটা বাস্তব কথা না। আমাদেরকে আশরাফ হোসেন শিকদার লিখেছেন অনেকে বলে রাস্তায় হাঁটতে গিয়ে হোঁচট খেলে সেখানে একটু থামতে হয় বা সালাম করতে হয়, আবার বলে চলার পথে কিছু থেকে পিছু ডাকলে নাকি যাত্রা অশুভ হয়, কেউ বলেন বাম চোখ পিটপিট করলে অশুভ কিছু হয়, আবার কেউ বলেন কাক ডাকাকেও অশুভ মনে করেন অনেকেই। পার্থ বিশ্বাস লিখেছেন এই সব সত্যি কুসংস্কার। বিপ্লব মজুমদার লিখেছেন সাহস যেখানে শেষ হয় ভয় সেখান থেকে শুরু হয়। দুটো আমি মিস করেছি, লিখেছেন ফেসবুক পেজেই আছে, আপনারা দেখতে পারেন। রাসেল ভাই, আমি শুনেছি কুকুরকে পানি খেতে দেখলে নাকি নিজের সাথে খারাপ কিছু ঘটার সম্ভাবনা থাকে। এবং আরেকজন লিখেছেন 1 for sorrow, 2 for joy, 3 for later, 4 for joy। আচ্ছা, তাহলে দুটো হয়ে গেল, 2 for joy, 4 for joy। আচ্ছা, 5 for money, 6 for diamond, 7 for আর জানি না। ওকে, আয়ুব খান আমাদের লিখেছেন আজ আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই, সেটা হচ্ছে যে ভয় জিনিসটা মানুষের ভেতরে আছে আর বিপদের কিছু নমুনা আসলে বাস্তব। ওকে, আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাব, এই কথাবার্তা না বাড়িয়ে তারপরে আমরা ফিরে আসবো আমাদের একটা স্পেশাল একজনকে নিয়ে। সো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে আপনাকে, এবং স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আমি বলছিলাম খুবই এই বিষয় নিয়ে
ওয়েস্টে বড় হয়েছেন, আমেরিকায় বড় হয়েছেন, এরকম একজন মানুষ আমাদের সাথে আছেন। আপনাদের খুবই পরিচিত, এতক্ষণ ধরে পরিচয় দিচ্ছিলাম না। তিনি হচ্ছেন আহমেদ বাবু, যিনি দীর্ঘ সময় যার হচ্ছে এরকম পশ্চিমের একটা দেশে কেটেছে। সো বাবু ভাই, আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো এই যে এতক্ষণ ধরে ফেসবুকের কমেন্টগুলো পড়লাম যে শুনলেন ফ্রাইডে দ্য 13th নিয়ে, আসলে ওয়েস্টের লোকজন কি ভাবেন বা কি, আপনি যখন ওখানে ছিলেন দেখেছেন কি এই দিনটিতে বাড়তি সতর্কতা বা এরকম কোনো কিছু মানুষ? আসলে মানে এখন ওয়েস্টে তো আপনার মানুষজন অনেক সচেতন হয়েছে, তারপরেও কিন্তু মানুষ কুসংস্কারটাকে অবশ্যই লালন করে রাখে ওদের মধ্যে। আপনি থেকে কুসংস্কারই বলবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই কুসংস্কার। যদিও আপনার যেমন ফ্রাইডে দ্য 13 সম্বন্ধে বলা হয়েছে, আসলে আপনার 1900 শতাব্দীর আগ পর্যন্ত খুব বেশি কিছু লেখাজোখা ছিল না। এক্স্যাক্টলি, এবং এটা আমরা ডকুমেন্টারি শুনলাম এইটাই। রাইট, যা বলা হতো এটা আপনার ইটস লাইক মানুষের মুখে মুখে চলে আসছে, মিথ টাইপের অ্যান্ড কুসংস্কার, অবশ্যই সুপারস্টিশনস, অনেকে এটা ওভাবে বিশ্বাস করতো। মূলত বিশ্বাসটা এসছে নর্স ক্যালেন্ডার থেকে, নর্সদের যে হিস্ট্রি ওখান থেকে এসছে, এবং পরবর্তীতে এটাকে তারা রিলেট করেছে আপনার জিজাসের ওই লাস্ট সাপারের 12 তার সাথে কম্পেনিয়নদের থেকে। হ্যাঁ, এবং আরো কিছু তারা বলেছে যে মাস, ইংরেজি মাস 12টা, এগুলো তো আমরা ডকুমেন্টারিতে শুনলাম। কিন্তু আমি বলছি যে আপনি কি দেখেছেন আসলে ওই দিন? মানে কেউ এরকম আছে আমেরিকান বলতে মানে অনেক মানুষই আছে ওদের ভেতরে, আসলে যারা ইয়াং টিনেজ যারা, ওরা এই জিনিসটাকে বেশি লালন করে। হ্যাঁ, বড়দের থেকে টিনেজদের ভেতরে জিনিসটা, কারণ ফ্যান্টাসাইজ হয়ে যায়। আমাদের দেশেও কিন্তু টিনেজরা দেখবেন ভূত প্রেত পিশাচ জিন এগুলো নিয়ে খুব ইন্টারেস্টেড। মানে বেশিরভাগ যেমন মেল ঘটনা আসছে কিন্তু বেশিরভাগই টিনেজদের কাছ থেকে, তারা খুব ইন্টারেস্টেড। আমাদের ভূত এফএম শ্রোতার মধ্যেও অনেক টিনেজ আছে, ঠিক আছে? ওরকম ওদের কাছে এটা একটা ফ্যান্টাসির ব্যাপার, ফ্রাইডে দ্য 13। তারপর ওই যে মুভি তৈরি হচ্ছে ফ্রাইডে দ্য 13, তারপর একটা টিভি সিরিজ ছিল ফ্রাইডে দ্য 13 দ্য সিরিজ। তো ওটা থেকে ফ্যান্টাসাইজ থেকেই কিন্তু বেশি সুপারস্টিশনের ব্যাপারটা আসছে, এবং কিছু কিছু মুভি ডিরেক্টর গুলো যেভাবে তাদের মুভিতে তুলে ধরেছে ফ্রাইডে দ্য 13 কে, ওরা সেটাই বিশ্বাস করে যে সামথিং ব্যাডস গোনা হ্যাপেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনি যদি আপনাকে বিশ্বাস করতে বলা হয় যে না, আপনাকে বলা হয় যে এইটার পক্ষে আপনার মতামত কি, তাহলে আপনি বলেন নো, এটা অবশ্যই না, একদমই কিছু না। যাই হোক, আমি আপনার এই ব্যাপার নিয়ে আরো আসবো, আরো কথা বলবো। আমরা ইমেল পড়ি, ইমেল পড়ার পরে আমি আপনার কাছে আবার ফিরে আসবো। এবং সেই ইমেলটা পাঠিয়েছেন একজন সরকারি কর্মকর্তা, সুতরাং তিনি তার নাম এবং ঠিকানা গোপন রাখতে চেয়েছেন, আমরাও সেটা গোপন রাখছি। এবং তিনি বর্তমান ঠিকানা গোপন রাখতে বলেছেন সম্ভবত, সুতরাং আমি নাম না বললে স্থানের নাম বলার কোনো সমস্যা নাই। তিনি যেভাবে লিখছেন আমি ঠিক সেভাবে পড়ে শোনাচ্ছি। এবং তিনি লিখছেন একটি যৌক্তিক কারণে আমি আমার নাম ও বাসার ঠিকানাটা গোপন রাখতে চাচ্ছি, সেজন্য আপনাদের অনুরোধ করছি আমার নাম এবং ঘটনার জায়গাটা গোপন রাখবেন। আচ্ছা, তার ঘটনার জায়গা বললাম না, ধরুন কোন একটা জায়গায়, এবং তিনি বলছেন যে আমি 2006 সালে এসএসসি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোচিং করতে ঢাকায় একটি কোচিং সেন্টারে ভর্তি হই। আমি মোহাম্মদপুরের এই বাসাটিতে উঠি, এবং যে বাসায় আমার সাথে ঘটনাটা ঘটে, আসলে এটা বাসা নয়, এটা ছিল একটা মেস। দুর্ভাগ্যবশত আমি সেই বছর কোথাও চান্স পাইনি বলে আমি ঢাকা থেকে আবার বাড়ি চলে যাই। পরের বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ঢাকায় আসি, এবং সৌভাগ্যবশত সেই মেসেই একটি সিট পেয়ে যাই। সৌভাগ্য বলছি এই কারণে যে পূর্ব পরিচিত মানুষদের সাথে থাকতে পারবো, নতুন কোনো পরিবেশের ঝামেলা পোহাতে হবে না। আবার মেসের বর্ণনা দিলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। মেসটাতে মেইন দরজা খুলে ঢুকলেই ডাইনিং রুম, এবং মেইন দরজাটা ডাইনিং রুমের যে পাশের দেয়ালে, সেই দেয়ালে আরেকটি রুমের দরজা আছে, এবং বাইরে থেকে ঢোকার পর ডান দিকের দেয়ালে আরেকটি জানালা। জানালার পাশেই অন্য একটি বিল্ডিং থাকার কারণে ঘরে দিনের আলো ঢুকতো না। মুখোমুখি দেয়ালটাতে দুটো রুমের দরজা, বাম পাশের দেয়ালে কিচেন ও একটি ওয়াশরুমের দরজা। মোট কথা প্রতি রুম থেকেই ডাইনিং রুমটা পরিষ্কার দেখা যায়। আমাদের বিল্ডিং এর চারপাশে বিল্ডিং থাকায় সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হতো, নইলে ঘর অন্ধকার হয়ে থাকতো। 3টি রুমে আমরা 6 জন থাকতাম, কিন্তু আমাদের মেস মেম্বার ছাড়াও কারো না কারো কোনো কেস থাকতোই। আমরা সবাই ফ্লোরিং করতাম, এবং আমাদের রুমমেট অধিকাংশ সময় থাকতেন না, তাই মাসের সিংহভাগ সময়ই আমি একা রুমে থাকতাম। ঘটনাটি ঘটে 2009 সালের শেষের দিকে। আমি ক্লাস শেষ করে 3:30 একটা বাসে করে টিএসসি থেকে মোহাম্মদপুর আসতো সেই বাসটা। বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যেত, এবং সন্ধ্যার আগে আগে বাসায় এসে কথা বলার কাউকে পাওয়া যেত না, কারণ রুমে এই সময় কেউ থাকতো না। যদি কেউ থাকতো তাহলে সে ঘুমে থাকতো, তাই আমিও রুমে এসে ঘুমাতাম, না হয় গান শুনতাম।
সেদিন আমার মেসের কেউই রুমে ছিল না, কারণ আমি আসার পরপরই তারা সবাই বের হয়ে যায়। আমাদের মেসেরই একজন পুরাতন মেম্বার দেশের বাইরে চলে যাচ্ছে বলে সবাই তাকে সি অফ করতে যাচ্ছে। বের হবার আগে আমাকেও তারা বলেছিল যাওয়ার জন্য, কিন্তু একে তো আমি অনেক ক্লান্ত ছিলাম, আর দ্বিতীয়ত যে বাইরে যাচ্ছে তার সাথে আমার খুব একটা ভালো পরিচয় নেই। তাই বের হয়ে যাওয়ার পর আমি পুরো একা হয়ে গেলাম, এবং সেই সাথে খেয়াল করলাম প্রায় 2 বছর এখানে আছি, কিন্তু এভাবে একদম একা কোথাও কখনো থাকা হয়নি। মাগরিবের আজান হতে তখনও প্রায় 30 মিনিট বাকি। আমি ঘুমাতে চাইলাম না, কারণ সামনে পরীক্ষা, আর তাই আজানের পরপরই পড়তে বসতে হবে। এখন ঘুমালে উঠতে অনেক রাত হয়ে যাবে, আবার ক্লান্তির জন্য বাইরে যেতেও ইচ্ছে করছে না। তাই শুয়ে শুয়ে আমি আমার গার্লফ্রেন্ড, বর্তমানে আমার স্ত্রী, তার সাথে ফোনে কথা বলছিলাম। আমার রুমের লাইটটা অফ করে রেখেছিলাম। পুরো বাসায় শুধু ডাইনিং রুমের আলো জ্বলছে। আমি আগেই বলেছি যে কোনো রুম থেকে ডাইনিং রুমটা পরিষ্কার দেখা যায়। আমি সেখানে শুয়ে আছি এবং সেখান থেকে ডাইনিং রুমের 80% দেখা যাচ্ছিল। আমার বিছানাটা রুমে এমনভাবে পাতা ছিল যে ডাইনিং রুমের দরজার দিকে আমার মাথা থাকে। ডাইনিং রুমের দরজা দিয়ে আমার মাথা লাইটের আলো পড়ছিল, এবং পেছন থেকে আলো আসায় আমি আমার রুমের দরজা দিয়ে আমার দরজায় ঘরের অন্যান্য জিনিস ছায়া দেখতে পাচ্ছিলাম। এমনকি কোনো ছোট পোকা উড়ে গেলেও সেটার অনেক বড় ছায়া আমি দেয়ালে দেখতে পাচ্ছিলাম। কথা বলার এক সময় বিদ্যুৎ চলে গেল। আমি পুরোপুরি অন্ধকারে ডুবে গেলাম। রুমে মোম রাখার প্রয়োজন মনে করিনি, কারণ বিদ্যুৎ না থাকলে রুমমেটরা সবাই মিলে গল্প করতাম অথবা মোবাইলের আলো জ্বেলে রাখতাম। কিন্তু এখন কথা বলা বাদ দিয়ে মোবাইলের আলো জ্বেলে রাখতে মন চাইছে না। তার চেয়ে বরং কথা বললে ভালো লাগবে, কারণ কথা বলা বাদ দিলে আরো একা হয়ে যাব। আমার কেমন যেন ভয় ভয় লাগা শুরু করলো। আসলে সেটা ভয় বললে ভুল হবে, কেমন যেন অস্বস্তি লাগছিল। আনুমানিক 5 মিনিট পর আবার আলো জ্বলে উঠল মাথার পেছনে। বাঁচা গেল, কিন্তু সেই অস্থিরতাটা কোনোভাবেই কাটছিল না। ভাবলাম গোসল করলে হয়তো ভালো লাগবে, কিন্তু গোসলখানায় গিয়ে আরো বিরক্ত হলাম। পানি নেই, বালতিতে যেটুকু পানি আছে তাতে গোসল হবে না। বিদ্যুৎ আসছে, বাড়িওয়ালা নিশ্চয়ই মোটর ছাড়বেন, তখন গোসল করতে হবে। বাড়িওয়ালাকে মনে মনে কিছু গালাগালি করলাম পানির সমস্যার জন্য। এবার আমি এসে ফোন নিয়ে শুয়ে পড়লাম। আমি আগেই বলেছি আমরা সবাই ফ্লোরিং করতাম। এবার এমন ভাবে শুলাম যেন শরীরটা ফ্লোরে আর মাথাটা বিছানাতে থাকে। বছরের শেষের দিকে যদিও ঠান্ডা আছে, কিন্তু বাইরে থেকে এসে এখন ফ্লোরের এই ঠান্ডায় শুয়ে থাকতে ভালোই লাগছিল। ডাইনিং এর দরজা এখন আমার ডান দিকে। চোখে ডাইনিং রুমের বাল্ব, আলো জ্বলছে। আলো লাগছে বলে বাম কাত হয়ে শুয়ে কথা বলছি। কতক্ষণ সময় পার হয়েছে খেয়াল নেই, 2 কি 3 মিনিট। হঠাৎ মনে হলো আমার শরীর ভেজা ভেজা, মনে হচ্ছে আমার শরীরের নিচে পানি। আমি হাত দিয়ে দেখলাম সত্যি আমার শরীরের নিচে পানি, হালকা গরম পানি। ফোন কানে নিয়েই মাথা তুলে ঘাড় কাত করে ডাইনিং রুমের দিকে তাকালাম। তাকিয়ে যা দেখলাম তাতে হুড়মুড় করে উঠে বসলাম। ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শির দাঁড়াবে। হাত থেকে ফোনটা পড়ে গেল। ডাইনিং রুমের দিকে তাকিয়ে ফ্লোরে পা ছড়িয়ে বসে আছি আর অপলকভাবে তাকিয়ে আছি। দেখলাম ডাইনিং রুমের একটা চৌকিতে একটা মহিলা চোখ বন্ধ করে শুয়ে আছে, গলা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা, আর চাদর সহ পুরো চৌকিটা ভেজা। চারিদিকে পানির ছড়াছড়ি। মহিলার মাথায় সাদা কালো চুলের মিশ্রণ, মুখ ও গাল বেয়ে তার তরতর করে পানি পড়ছে, কানের লতি বেয়ে পানি পড়ছে। একটি পানির স্রোত তখনও বেয়ে চলেছে। আমার সারা ফ্লোর পানিতে ভিজে গেছে। সেই পানি গড়িয়ে আসছে আমার শরীর পর্যন্ত। কয়েক সেকেন্ড লাগলো কি হচ্ছে ব্যাপারটা বুঝতে। যা বুঝলাম তা হলো একটা লাশ গোসল করানো হচ্ছে। মনে হচ্ছে গোসল করানো শেষ, এখন দাফন করানোর জন্য অপেক্ষা করা হচ্ছে। আমি কি করব, কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। প্রচন্ড শব্দের পর হঠাৎ নিঃশব্দে পড়ে গেল কানের মাঝে, যেরকম পুপু করে শব্দ হয় সেরকম শব্দ হচ্ছিল আমার কানে। আস্তে আস্তে সেই শব্দের মাঝেও আমি আরেকটি শব্দ শুনতে পেলাম। সেটা হলো হালকা কান্নার শব্দ। কেউ যদি লুকিয়ে কাঁদতে চায় তাহলে যেরকম চাপা কান্নার শব্দ হবে, শব্দটা অনেকটা ওরকম। আস্তে আস্তে শব্দটা বাড়ছে। আমি তখনও ঠায় বসে আছি। আমার হাত পা পুরো অবশ হয়ে যাচ্ছে, নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলছি আমি। এবার খেয়াল করলাম চৌকির ওপর রাখা লাশটা কেঁপে কেঁপে উঠছে। বুঝলাম কান্নার শব্দটা লাশের থেকে আসছে। সেই কান্নার সাথেই লাশের শরীরটা কেঁপে কেঁপে উঠছে। আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। মনে হচ্ছিল যে কোনো সময় জ্ঞান হারাবো। এমন প্রচন্ড ভয়ের অবস্থা দেখাচ্ছে, জ্ঞান হারানোটাই মনে হয় ভালো ছিল। কিন্তু সময় যেতে থাকে আর লাশের কাঁপুনি বাড়তে থাকে। একটা সময় অবস্থা এমন হয় যে পুরো শরীর কাঁপিয়ে লাশটা কাঁপতে থাকে।
আমি আমার মাথাটাকে কাজে লাগানোর চেষ্টা করলাম। ভাবলাম বাসায় একা আছি বলে হ্যালুসিনেশন হচ্ছে অথবা স্বপ্ন দেখছি। হাত দিয়ে সজোরে ফ্লোরে আঘাত করলাম, ব্যথায় কুঁকড়ে উঠলাম এবং বুঝলাম আমি স্বপ্ন দেখছি না। হ্যালুসিনেশন হচ্ছে কিনা সেটা চেক করার জন্য আমার জানা ছিল কোনো ওয়ে জানা ছিল না। এখন ঘটনা চোখের সামনে ঘটতে দেখে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। বাইরে বের হয়ে যাব, উপায় নেই, কারণ বাইরে বের হতে হলে লাশটাকে পার হয়ে যেতে হবে। যত সূরা জানতাম পড়তে লাগলাম। আস্তে আস্তে লাশের কান্না কমে আসলো। ভাবলাম এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। কান্না থামিয়ে হঠাৎ লাশটা বাম কাত হয়ে আমার দিকে ফিরে তাকালো। সবসময় শুনেছি ভয় পাওয়ার সময় দেখা চেহারাগুলো অনেক খারাপ থাকে, চোখগুলো লাল থাকে, দাঁত বেরিয়ে আসে। আমার সাথে কিছুই তেমন হয়নি। আমি খুব দুঃখ ভারাক্রান্ত একটা চেহারা দেখলাম। খেয়াল করলাম চোখের কোণা দিয়ে পানিও পড়ছে। লাশটা এবার পুরোপুরি কাত হয়ে আমার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আমার মনে হচ্ছে মহিলাটা আমাকে কিছু বলতে যাচ্ছে, আমি কোনো কথা বলতে পারছি না। চেহারাটা যদিও ভয়ঙ্কর নয়, তারপরও আমি থরথর করে কাঁপছিলাম, কারণ এটা কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। আমি চিৎকার করতে চাইছি, কিন্তু গলা দিয়ে স্বর বের হচ্ছে না। আমি ভাবছি এবার আমার সাথে খুব খারাপ কিছু ঘটবে। এখন আমি কিছু না করতে পারি তাহলে আর কিছুই করতে পারবো না, হয়তো আর সুযোগই পাবো না। আমাকে এখান থেকে বের হতেই হবে যেভাবে হোক। প্রয়োজনে লাশটা ডিঙিয়ে যাবো, না হলে হয়তো এই বন্ধ ঘরেই আজ আমার জীবনের শেষ দিন। আমি উঠে বসলাম। আমার শরীরের নিচের অংশ ভিজে গেছে। আমি শুয়েছিলাম বলে টি শার্টের এক পাশ ভিজে গেছে, জিন্সের প্যান্ট ভারী হয়ে গেছে। নিজেকে জোর করে সজাগ রাখার চেষ্টা করছি, কোনোভাবেই জ্ঞান হারানো যাবে না, আমাকে বের হতেই হবে। আমি আস্তে আস্তে এগুলো থাকলাম দরজার দিকে, যেদিকে লাশটা রাখা আছে। লাশটার ঠিক অপর পাশেই বাসার মেইন দরজা। আমি লাশটার পাশ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলাম। দেখলাম লাশটা উঠে বসতে চাইছে এবং আমাকে থামানোর চেষ্টা করছে। আমি দৌড়ে মেইন দরজার দিকে গিয়ে দরজার নব ঘোরাতে থাকলাম, কিন্তু দরজা খুলছে না। আমি মরিয়া হয়ে ঘোরাতে লাগলাম। হঠাৎ পিঠে একটা স্পর্শ পেলাম, মনে হলো আমার টি শার্টটাকে ও পিছন থেকে খামচে ধরেছে। আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। যত শক্তি আছে সবটুকু শক্তি দিয়ে চিৎকার করে উঠলাম। চলতে ফ্লোরে পড়ে গেলাম। জ্ঞান হারানোর আগে শুধু মনে হচ্ছিল আমি পানিতে ডুবে যাচ্ছি। আমার নাক কান দিয়ে পানি ঢুকছে, তারপর সব অন্ধকার। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি আমার বিছানায়। আমার চারপাশে আমার মেস মেম্বাররা দাঁড়িয়ে আছে। আমার মেসে যারা থেকেছেন সবাই জানেন যে মেসের প্রত্যেকের কাছে মেইন দরজার একটা করে চাবি থাকে, যাতে অন্যদের বিরক্ত করতে না হয়। কেউ যখন তখন বাইরে চলাচল করতে পারে। আমার মেস মেম্বাররা তাদের চাবি দিয়ে 12টার দিকে বাসায় ঢুকেই আমাকে পড়ে থাকতে দেখে। তখন বিদ্যুৎ নেই বাসায়, ছিল না শুকনো কাপড়। বাসায় আমার সারা শরীর ছিল ভেজা। আমার কাপড় এবং আমি যেখানে পড়েছিলাম সেই জায়গাটা ছাড়া পুরো ঘরই ছিল শুকনো। আমার বিছানার পাশে আমার মোবাইল। ঘটনার সময় আমার হাত থেকে মোবাইল পড়ে যাওয়ায় আমাকে পরে দেখি যে আমার স্ত্রী তাকে অনবরত ফোন দিয়েছে এবং আমার প্রায় 200টি মিসড কল ছিল। আমার গায়ে প্রচন্ড জ্বর। সন্ধ্যা থেকে ভেজা অবস্থায় পড়ে থেকে ঠান্ডা লেগে জ্বর চলে এসেছে। আমি দেখলাম আমাদের বাড়িওয়ালা ভদ্রলোক আসছেন। একটু ধাতস্থ হওয়ার পর আমি পুরো ঘটনাটা সবাইকে খুলে বললাম। আমার মেস মেম্বাররা ভাবলো আমি ভয় পেয়ে উল্টাপাল্টা কিছু দেখেছি, কিন্তু অবাক করা বিষয় হলো সন্ধ্যায় বিদ্যুৎ যাওয়ার পর এখন পর্যন্ত আসেনি, আর তখন থেকেই পানি নেই। আমাদের বাড়িওয়ালা ভদ্রলোকের কাছে জানলাম কোন একটা সমস্যার কারণে আগামীকালের আগে বিদ্যুৎ পাওয়া যাবে না, আর মোটর ছাড়া না গেলে পানি আসার প্রশ্নই আসে না। অন্যদিকে গোসল করায় বালতিতে মেস মেম্বাররা যেটুকু পানি রেখে গিয়েছিল সেটুকু পানিই আছে। তাহলে আমি কি ভুলই দেখে থাকি? যদি ভুলই দেখে থাকি আর আমার যদি হ্যালুসিনেশনই হয়ে থাকে, সেক্ষেত্রে এত ভিজলাম কিভাবে? এই প্রশ্নের কোনো উত্তর কারোরই ছিল না। খেয়াল করলাম বাড়িওয়ালা চাচা কোনো কথা বলছেন না, কোনো এক কোনায় চুপ করে বসে আছেন। ওনাকে ব্যাপারটা জিজ্ঞেস করার পর তিনি আমাকে যে বর্ণনা দিলেন তা ছিল এরকম। তুমি যেরকম লাশের কথা বললে সেটা আমার স্ত্রীর লাশ। বছর 10 আগে সে মারা যায়। ঢাকাতে আমাদের এই নিচতলাতেই তাকে গোসল করানো হয়, যেখানে তুমি দেখেছো সেখানেই। তারপর এখান থেকে কাফন পরিয়ে আমাদের গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে লাশ দাফন করা হয়। চাচার কাছে শুনলাম ওনার এক ছেলেটা বিভিন্ন বাজে নেশায় আসক্ত। ছোট বোনদের এমনকি নেশার টাকার জন্য বাবার গায়ে পর্যন্ত হাত তুলেছে। চাচার কাছে টাকা চেয়ে পায়নি। কয়েকদিন আগে চাচির কাছে গয়না চুরি করেও সে বিক্রি করে দিয়েছে। এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এখানে একটা লাশ গোসল করানো হয়েছে, এই ঘটনাটা আমরা মেসের কেউই জানতাম না। জানলে মেনে নিতাম, হয়তো জানা ঘটনাটাই অবচেতন মনে আবারও এভাবে জন্ম নিয়েছে। লাশটার কান্নার ঘটনাটাও আমার কাছে রহস্যময় থেকে যাবে আজীবন। সে কি তার স্বামী ছেলে মেয়ের ভালো নেই সেই জন্য কান্নাকাটি করেছে, নাকি তার রেখে যাওয়ার স্মৃতিগুলো শেষ হয়ে গেছে বলে কেঁদেছে, আমার জানা নেই। আমার কোনোদিন জানা হবে না। হয়তো আমাকে কিছু বলতে চেয়েছিল, আমি শুনিনি। আমি কোনোদিন শুনতেও চাই না, কারণ সেজন্য এরকম একটা ঘটনা ঘটতে হবে আমার সাথে। ক্ষতি হোক আর না হোক, আমি এখন
এমন ঘটনার সাক্ষী হতে চাই না। এরপর আমি ওই মেসে আর বেশি দিন থাকিনি। নতুন মেস মেম্বার পাওয়া পর্যন্ত সেখানে ছিলাম। আমার মেসের মেম্বাররা যারা এই ঘটনাটি শুনেছে তারা প্রত্যেকে এক একা বাসাটি ছেড়ে দেয় এবং আমার চাচার অনুরোধে এই ঘটনা আমি কারোর সাথে শেয়ার করিনি, অন্তত এমন কারোর সাথে শেয়ার করিনি যারা ওই মেসে থাকতে চায়। আর ঢাকায় যাদের সাথে শেয়ার করেছি তাদের এক্স্যাক্ট জায়গাটার নাম গোপন করেছি। এই ছিল ঘটনা। তার মানে সেটা মোহাম্মদপুর না, হয়তো অন্য কোনো জায়গা, সেটাই হবে। তিনি উল্লেখ করেছেন মোহাম্মদপুর। যাই হোক, এই ছিল ঘটনা এবং এখন কোনো কথা হবে না, সরাসরি একটা ব্রেকে যাবো এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো দারুণ কিছু ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। চলছে ভূত এফএম। ভূত এফএম আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আরো একবার জানিয়ে দিই, যদি আমাদের SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের যদি ইমেল করতে চান, যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ইমেলটি না লিখে, যদি লিখেছেন তাহলে সেটা বইয়ে ওঠার একটা চান্স থাকে, আমাদেরকে অবশ্যই রেকর্ড করে পাঠিয়ে দিন। এবং যারা আমাদের সাথে ফেসবুক কানেক্টেড থাকছেন তাদেরকে বলি, আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio.furti, www.facebook.com/bhootfm.russell। আমরা চলে যাব ঘটনায়। আজকে SMS পড়াটা ভেরি ডিফিকাল্ট। আমরা কিছু ফেসবুকে তারপরে পড়েছি। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা আরেকটা ঘটনায় যাই, তার আগে একটা খবর আপনাদের জানিয়ে দিই। সেটা হচ্ছে যে আবারও গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজ নিয়ে এলো নাইট অফ হরর উইথ ভূত এফএম আউটডোর শো। এতে পার্টিসিপেট করতে চাইলে এখনই সাইন আপ করুন www.bondhugarage.club এবং 500 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দিন রক্তহীন করা ভৌতিক ঘটনা। সেরা 6 জনের জন্য অপেক্ষা করছে ভৌতিক আবহময় এক ট্যুর। ভৌতিক ঘটনা পাঠানোর শেষ দিন 14 মার্চ 2015। সো হারি আপ গাইস। আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে আবারও। এবং বাবু ভাই, আপনি বলছিলেন এই যে আমরা কুসংস্কার নিয়ে অনেক কথা বলছিলাম শুরুর দিকে, মাঝখানে একটা ইমেল পড়লাম আমরা, এবং আপনি বলছিলেন যে এরকম কিছু কুসংস্কার আপনাদের এলাকাতেও আছে। মানে আপনি লালমাটিয়ার কথা বলছিলেন। সারা বাংলাদেশে আছে, শুধু আমাদের এলাকা বলতে লালমাটিয়াতে তো এটা শোনা যায়। আপনি এরকম একটা মানে জাস্ট খুবই প্রচলিত বিভিন্ন জায়গায় আছে এরকম একটা কুসংস্কার, যেমন অনেকের কাছে শুনলাম আপনার কাছ থেকে। যেমন একটা কথা মানে আমরা ছোটকাল থেকে শুনে আসছি, সেটা হচ্ছে শেকল। শেকল বলতে মানে ছোট থাকতে যখন ছিলাম তো বাসা থেকে না করতো যে বিবি মসজিদের পুকুরে যেতে না। আচ্ছা। ওখানে মানে পুকুরটা সম্বন্ধে বলা হতো যে ওখানে নাকি শেকল আছে। অনেকেই বলতো আর কি, শুধু বাসা থেকেই না, আশেপাশের মানুষও বলতো ওখানে শেকল আছে। তো তখন ছোটকালে এত বুঝতাম না, জিজ্ঞেস করতাম শেকলটা কি। তো বলতো যে যারা এক মায়ের এক ছেলে পুকুরে নামলে তাকে টেনে নিয়ে যায়, পুকুরের ভেতরে শেকল নিয়ে যায়। তো খুব ভয় লাগতো। পুকুরের পাশে গিয়েছি, অনেক দাঁড়িয়েছিলাম, এমনকি না নেমেছিও পুকুরে, কিন্তু সবসময় ভয়ে থাকতাম যে কখন কোন শেকল নিয়ে যায়। আপনার লজিক ছিল, লজিক সবাইকে বলতেন যে কারণে, মানে খুব কমন স্টোরি, বাট মানে লজিক ছিল। ছোটকালের কথা বললাম। তো তারপর যখন বড় হলাম তখন এই জিনিসটা সম্বন্ধে আরো জানলাম যে শেকলটা কি আসলে। তো এরকম আরো কাহিনী অনেক জায়গায় শুনতাম যে অমুক গ্রামে বলছে একটা পুকুর আছে এবং সেই পুকুরে এরকম শেকল নিয়ে যায় মানুষকে টেনে। তো তখন শুনলাম, মানুষের কাছে শুনতাম নিয়ে যায়। এরপরে একবার একটা লজিক শুনলাম, এটা নাকি আপনার কোন একটা জায়গায়, বিদেশের কোন একটা জায়গায়, সম্ভবত আফ্রিকার কোন একটা জায়গাতে এরকম একটা জলাধার ছিল যেখানে নাকি এরকম কিছু একটা নিয়ে যেত। বাট তখন প্রথমে মনে করা হলো যে এখানে কোনো স্কুইড আছে, বড় জায়ান্ট স্কুইড। পরে সায়েন্টিস্টের রিকোয়েস্ট মানে আপনার রিসার্চ করে পেল স্কুইড না, তারা মানে খুঁজে খুঁজে বের করলো যে এখানে তারা বের করলো কিছু লতা থাকে পানির নিচে, যেই লতাগুলো হচ্ছে মানে খুব গভীরে জন্মায় এবং যখন নাকি সূর্যের আলো পাওয়ার জন্য এরা উপরের দিকে উঠে আসে। আচ্ছা। মানে যখন দিনের বেলায়, তো তখন এবং লতাগুলো হচ্ছে কাটা আছে, ওই প্রত্যেকটা লতার সাথে কাটাযুক্ত গাছ আর কি লতা। তো কেউ সাঁতার কাটতে গেলে দেখা যাচ্ছে পায়ের সাথে পেঁচিয়ে যায় এবং পায়ে তখন ওই যে লতার কাটাতে আঘাতে কেটে যায়। তো সে তখন করে কি, ওটার থেকে মানে বাঁচার জন্য ছোটার চেষ্টা করে, পা আরো জড়িয়ে যায় এবং সে আটকে যায়, একসময় সে ডুবে মারা যায়। কিন্তু লজিকটা হচ্ছে যদি বাংলাদেশেও সেরকম হয়, পুকুর টুকুর যেগুলোতে বলা হয় যে ওরকম লতা হয়তো আছে কাটাযুক্ত, কিন্তু জিনিসটা হচ্ছে যদি থেকেও থাকে
তাহলে তো মানুষটা ওই লতায় আটকে থাকবে। সে তো মানে বাংলাদেশে যে শেকলে যে কাহিনীগুলো শোনা গেছে সেটাই পরবর্তীতে দেখা গেছে সে মানুষটা ভেসে উঠেছে, তাকে পাওয়া গেছে। হাউ কুড ইট বি? ভেসে ওঠা তো এটা সম্ভব না, তো লতা আটকে থাকার কথা। রাইট। আবার অনেক সময় দেখা গেছে কোনো মানুষ হারায় গেছে, তাকে পাওয়াই যায়নি, সারা পুকুর বেড় দিয়ে ঘেরা হয়েছে, খোঁজা হয়েছে, পায়নি। এবং পরবর্তীতে যখন নাকি আপনার পুকুরের নিচে গেছে, কেউ ওই লতা লতা কিছুই পায়নি। লতা গেলে তো মানুষটার এত অসভ্য না যে বুঝবে না যেটা লতা। রাইট। ঠিক আছে, যেমন একটা স্টোরি এটা শুনেছি এই শেকল সম্বন্ধে কিছু কথা মানে আপনার জানতে জানতে, নোয়াখালীর একটা অঞ্চলে একটা রাজবাড়ি ছিল। তো সেখানে আপনার রাজার রানী ছিল আর কি। তো রানীর সন্তান হতো না। তো রাজাকে রানী বলতো আর কি যে আমার সন্তান হয় না। তো রাজা বলতো যে ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না, যে হয়তো সন্তান হবে, অথবা আমি হয়তো আরেকটা রানী আনবো যার মাধ্যমে বংশধর হবে। তো রানী এর মধ্যে একদিন স্বপ্ন দেখলো, গভীর রাতে তাদের সামনে পুকুর ছিল। সে পুকুরে স্বপ্ন দেখলো যে এই রানী যদি রাতের বেলা পুকুরে যে একবার গোসল করে তাহলে রানীর সন্তান হবে। হ্যাঁ, এবং বলা হচ্ছে যে রানী কিন্তু নাহলে কিন্তু মারা যাবে, মানে এটা ইটস এ রিস্ক, হয় সন্তান হবে নাহলে মারা যাবে। আচ্ছা। তো রানী সেই রিস্কটা নিয়ে সেখানে যায়, এবং তারপর কিন্তু রানীকে আর খুঁজে পাওয়া যায়নি। এবং নোয়াখালী মানে যে অংশটা সেটা নাকি মোটামুটি বেশ বিশাল একটা জায়গা, সেখানে অনেক মন্দির টন্দির অনেক কিছু আছে। সে পুকুরও এখন এক্সিস্ট করে। তো বলছে যে পুকুরটাকে তখন নাকি রাজা সেই সময়কার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে সে সার্চ করে, মানে পুকুর সেচে ফেলার চেষ্টা করে, কিন্তু রানীকে কোথাও পাওয়া যায়নি পুকুরে আর কোথাও। এবং আরো অনেক এরকম পুকুরের কথা শুনছি, সেটা নাকি আপনার দেখা যায় যে কালো কিছু ভেসে আছে। এবং বর্তমানে আমি জিজ্ঞেস করেছি যে বর্তমানে কি কেউ হারাইছে, তো বর্তমানের রেকর্ড কিন্তু খুব একটা পাওয়া যায় না রাসেল ভাই। যা এখন কিন্তু এই জিনিসগুলোর তেমন শুনি না যে অমুক পুকুরে এই হলো, তমুক পুকুরে এই হলো। এটা মনে করেন আজ থেকে 15-20 বছর আগে বেশ শোনা যেত এই জিনিসগুলো। রাইট, সেটাই। রাইট, আমার তাই মনে হয় যে এখন অনেকটাই এই জিনিসগুলো কমে গেছে। জি জি। আচ্ছা, আমরা কি দিনারের ঘটনায় যাব নাকি একটা আমরা দিনারের ঘটনায় যাই? দিনার আছেন আমাদের এখানে এবং দিনার উপস্থিত আছেন। আজকের এপিসোডটা আমাদের একটু স্পেশাল করার ইচ্ছা ছিল, এবং আজকে প্রচুর আমরা ইমেইলও কিন্তু পড়বো, এবং আমরা আজকে এই এপিসোডটা একটু অন্যভাবেই সাজিয়েছি। একটা ছোট ইমেল পড়ে ফেলি, তারপরে দিনারের কাছে যাই। সেই ইমেলটা আমরা বলছিলাম যে আপনারা বলছিলেন অনেকবারই, বইমেলাতে যারা এসেছিলেন তারাও বলেছিলেন যে একটা এপিসোড এরকম করা যায় কিনা শুধু ইমেল দিয়ে। কিন্তু আজকে আমাদের ফ্রাইডে 13th এবং সেই সাথে কিছু ইমেল মিলে একটা অন্যরকমের এপিসোড করছি, এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন বাবু ভাইকে আনতে। আমি ফেসবুকে দেখেছি, মেইল পেয়েছি, এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন SMS না পড়তে। আচ্ছা, এখন দেখা যাক কি হয়। আমি একটু যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। জানি ভালো আছেন, স্বপ্ন নিয়ে আলাদা একটা এপিসোড হবে এই অপেক্ষায় আমি আমার ঘটনাটি এতদিন শেয়ার করা হয়ে ওঠেনি আমার। যাই হোক, আমি অপেক্ষা না করে ঘটনাটি পাঠিয়ে দিলাম। গুছিয়ে বলতে পারবো না বলে আপনাকে ঘটনাটি লিখে পাঠালাম। যদি ভালো লাগে পড়ে শোনাবেন এই কামনা করছি। আমার বাবা ক্যান্সারের চিকিৎসার জন্য দীর্ঘদিন একটি হাসপাতালে ছিলেন, এবং সে সময় বাবারই একজন পুরনো বন্ধু একই কারণে অনেক দিন থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন। নজরুল চাচা সবসময় বাবাকে সাহস যোগাতেন এবং নিয়মিত আমাদের খোঁজ খবর নিতেন। আমি আমার বাবার একমাত্র ছেলে, এবং সঙ্গত কারণে রাতে বাবার সাথে থাকতে হতো। দিনে অফিস করার পাশাপাশি রাতে যখন বাবার কাছে যেতাম তখন নজরুল চাচা খুবই আফসোস করতেন, কারণ তার সেবা যত্ন করার পাশাপাশি রাতে তার যখন বাবার কাছে যেতাম তখন নজরুল চাচা তার কোনো সন্তানরা আসতো না। রাতের বেলা একজন ভাগ্নে থাকতেন যিনি সারাদিন চাকরি করে রাতের বেলা নজরুল চাচার বিছানার পাশে কোনো একটা সিট থাকলে সেখানেই বিশ্রাম করতেন। 2012 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের কোনো এক রাতে আনুমানিক 2টা বা 3টা আমি যথারীতি বাবার শয্যা পাশে বসে আছি। হঠাৎ শুনতে পেলাম নজরুল চাচা তার ভাগ্নে রানাকে ডাকছেন। আমি তখন চাচার বেডে থেকে প্রায় 10-12 হাত দূরে। আমি উঠে গিয়ে নজরুল চাচাকে বললাম, চাচা, রানা ঘুমাচ্ছে, আপনার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলুন। তিনি খুব খুশি হলেন এবং বিনয়ের সাথে বললেন, বাবা, তুমি যে আমার ডাক শুনে উঠে এসেছো তাতেই আমি খুশি। তুমি শুধু রানাকে একটু ডেকে দাও। আমি এর পরেও বেশ কয়েকবার নজরুল চাচাকে অনুরোধ করি উনি নিঃসংকোচে আমাকে যেন ওনার প্রয়োজনীয়তার কথা বলেন, কিন্তু উনি বিনীতভাবেই বারবার রানাকে ডেকে দেওয়ার অনুরোধ করেছেন। পরিশেষে আমি রানাকে ডেকে দিলে নজরুল চাচা রানাকে অনেক বকাঝকা করেন এবং আমাকে দেখিয়ে বলেন, ও এত দূর থেকে একবার ডাক শুনে চলে আসলো, আর তুই এত কাছ থেকে আমার ডাক শুনতে পেলি না? সারাদিন তো অনেক পরিশ্রম করে, কিন্তু তোর মতো এভাবে অচেতন হয়ে পড়ে থাকে না। আমি নজরুল চাচাকে শান্ত করার জন্য করে বাবার কাছে ফিরে আসি। আমি কখনো ভাবিনি যে এই সামান্য সারাটুকুর জন্য কেউ এতটা ধন্যবাদ পেতে পারে। ফেব্রুয়ারি 24, 2012 আমার বাবা আইসিইউতে ইন্তেকাল করেন। সেই দিন বাবার মৃতদেহ নিয়ে গ্রামের বাড়ি চলে যাই। এরপর একটি বারের জন্য আর সেই হাসপাতালে যাওয়া হয়নি। সত্যি বলতে গেলে নজরুল চাচার আর কোনো খবরই নেওয়া হয়নি।
এরপর অনেকগুলো দিন কেটে যায়। 2012 সালের এপ্রিল বা মে মাসের কোনো এক রাতে আমি স্বপ্নে দেখতে পাই বাবা খুব চিন্তিত হয়ে হাসপাতালের বিছানায় বসে আছেন আর আমার জন্য অপেক্ষা করছেন। আমি তার কাছে যাওয়া মাত্রই বাবা বললেন, তুই একটু নজরুল চাচাকে সান্ত্বনা দিয়ে আয়। আমি 2 বেড পরে নজরুল চাচার কাছে গিয়ে দেখি উনি কোনো বেডে না, মেঝেতে একটা চাদরের উপরে বসে আছেন। আমাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি উঠে বসে আমাকে ধরে বারবার বলতে লাগলেন, বাবা তুমি আমাকে মাফ করে দিও, আমি আর বাঁচবো না। আমি লজ্জিত হয়ে ওনাকে বলি, চাচা আপনি বরং আমাকে মাফ করে দেবেন না, আর ইনশাল্লাহ আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। এরপর আমি বাবার কাছে এসে বলি, নজরুল চাচা খুব বেশি ভেঙে পড়েছেন। এরপর আমার ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে দেখি প্রায় 5টা বাজে। নজরুল চাচার জন্য মনটা খারাপ হয়ে গেল। ঠিক করলাম আর একটু ভোর হলে মাকে ফোন করে নজরুল চাচার একটা খবর নেব। সকাল 7টায় মাকে ফোন করে বললাম, বাবা মারা যাওয়ার পর তো যোগাযোগ করা হয়নি, নজরুল চাচা কেমন আছেন একটু খবর নাও। আমার মাও নজরুল চাচার কথা ভুলেই গিয়েছিলেন। মার কাছে রানার মোবাইল নাম্বারটা ছিল, কারণ বাবাকে আইসিইউতে স্থানান্তর করার সময় রানা অনেক হেল্প করেছে এবং রানাকে মা বিভিন্ন সময় ফোন করতেন এবং ফোন করে ঠিক মা ফোন করবে জানিয়ে ফোনটা রেখে দিল। আচ্ছা, ঠিক 3 মিনিট পর মার ফোনটা পেয়ে যা শুনলাম তা আমি কখনো আশা করিনি। মা কান্না জড়িত কণ্ঠে বললেন, তোমার নজরুল চাচা আজ সকাল 5টায় ইন্তেকাল করেছেন। আমি হতবাক হয়ে শুধুমাত্র ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লাম। আর মাকে বললাম, মা আমি ফোনটা রাখি। এরপর ফ্ল্যাশব্যাকের মতো তার মুখটা মনে পড়ছিল আর কানে ভেসে আসছিল কয়েকটা শব্দ, বাবা তুমি আমাকে মাফ করে দিও। রাসেল ভাই, আমি জানি ঘটনাটা ভয়ের নয়। এক রাতের সামান্য একটু সাড়া যে এভাবে আমাকে নাড়িয়ে দেবে কখনোই অনুধাবন করিনি। সত্যি কথা বলতে নজরুল চাচাকে নিয়ে আমার অবচেতন মন কখনো ভাবেনি যে আমি স্বপ্ন দেখব। আর যখন দেখলাম তার কিছুক্ষণ পর জানলাম উনি আর নেই। তাহলে উনি আমার কাছে বিদায় নিতে এসেছিলেন? আজও আমি এর কোনো উত্তর পাইনি। ভালো থাকবেন, শুভকামনা রইল। মোহাম্মদ কামরুজ্জামান, পশ্চিম নাখালপাড়া, তেজগাঁ, ঢাকা। এই ছিল ঘটনা এবং এই ঘটনাটা আমরা পড়ে শোনালাম। এবং আপনারা যারা আমাদেরকে SMS করতে চান তারা SMS করতে পারেন, যারা ইমেল করতে চান আমাদের ইমেল করতে পারেন, যারা আমাদের ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাদেরকে বলি আমাদের ফেসবুকে www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। আমরা সারা সপ্তাহ জুড়ে কিন্তু আপনাদের SMS এবং ইমেলগুলো পড়ি, আপনাদের রিয়াকশনগুলো আমরা জানি। সেগুলো আপনারা আজকের এই প্রোগ্রামটা কেমন লাগছে জানাতে পারেন bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm এই ঠিকানায়। এবং আপনারা আগামী সপ্তাহে যেহেতু আউটডোর শো, সুতরাং আপনারা যারা ঘটনা পাঠাবেন, যাদের ঘটনাগুলো ভালো হবে সেগুলো কিন্তু আমরা আউটডোরে গিয়ে পড়বো। সো দেখেন, যদি ভালো কোনো ঘটনা থাকে অবশ্যই পাঠিয়ে দিতে ভুল করবেন না। চলে যাচ্ছি দিনারের কাছে একটা চমৎকার ঘটনা শোনার জন্য। দিনার, কোথাকার ঘটনা, এটা কিভাবে ঘটেছিল? জি, আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, ঘটনাটি সিলেট জেলার কোনো একটি গ্রামের ঘটনা। তো আমি সবসময় ঘটনায় চলে যাই। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমার এক ফ্রেন্ড তার আঙ্কেলের মুখ থেকে শুনে। ঘটনাটি আজ থেকে 7-8 বছর আগের একটি ঘটনা। তো আমার ফ্রেন্ডের আঙ্কেল হচ্ছেন একজন খ্রিস্টান ধর্মের ধর্মযাজক বা ফাদার। তো তখন উনি সিলেট জেলার কোনো একটি প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ি এলাকায় একটি চার্চের ফাদার হিসেবে দায়িত্বরত ছিলেন। আর ওইখানে আপনার ওই খ্রিস্টান ধর্মীয় বিষয় যারা পড়াশোনা করতো বা ফাদারল্যান্ডে যারা পড়াশোনা করতো, গরিব ছাত্ররা সেখানে এসে পড়াশোনা করতো, একটা মিশনারি আন্ডারে ছিল। তো উনি যে পরিবেশটার মধ্যে ছিলেন সেখানে রাসেল ভাই তখন কিন্তু ইলেকট্রিসিটির ব্যবস্থাটা তেমন একটা ভালো ছিল না এবং চারপাশ পাহাড় ঘেরা একটা পরিবেশ ছিল। তো উনি যে বিল্ডিংটাতে থাকতেন সেটা হচ্ছে 2তলা একটা বিল্ডিং। তো সেই 2তলা বিল্ডিং এর উনি 2nd ফ্লোরে থাকতেন। তো ফার্স্ট ফ্লোরটা আসলে কেউ থাকতো না, কারণ হচ্ছে যে ওই গ্রামের যখন কেউ খ্রিস্টান কেউ মারা যেত তখন তাকে সেখানে এনে গোসল করানো হতো এবং শেষকৃত্যে যে বাকি কাজগুলো থাকে সেগুলো সেখানে সম্পন্ন করা হতো। এবং এটা নিয়ে কিন্তু রাসেল ভাই ওই জায়গার আদিবাসীদের মধ্যে একটা মিথ প্রচলিত আছে যে ওই এলাকার যারা স্থানীয় যারা এর আগে মারা গেছে তাদেরকে নাকি অনেককে নাকি সেখানে দেখা যায়, উনি যে বিল্ডিংটা থাকতেন। আচ্ছা। তো রাসেল ভাই উনি ওনার সার্ভেন্টের মুখ থেকে একটা ঘটনা শুনে। সেটা হচ্ছে এরকম যে তার সার্ভেন্ট যে গ্রামটা থাকে ঠিক তার পাশের গ্রামে, তো তার পাশের বাড়িতে এক ছেলের উপর আলগা এসেছে। তো সিলেটের আঞ্চলিক ভাষায় আলগা বলতে বোঝা হচ্ছে কার উপর জিন বা ভূত কোনো কিছু ভর করা বা এরকম কিছু। তো উনি ওই সার্ভেন্টের মুখে শুনেন যে ওই ছেলেটা ঘটনাটা হচ্ছে এরকম যে সে ক্লাস 3-তে পড়ে। তো সে একদিন স্কুল ছুটি হওয়ার পর ঠিক বাসায় যখন ফেরার কথা, তো সে বাসায় না ফেরায় তার ফ্যামিলি খুব তাকে খোঁজাখুঁজি করা শুরু করে। তো প্রায় 3-4 ঘন্টা পর তাকে খোঁজাখুঁজি করার পর দেখা যায় যে সে একটা মাঠের মধ্যে ঠিক মাঝখানে বসে আছে চুপচাপ। তো তার ফ্যামিলি দেখে তাকে সেখান থেকে নিয়ে আসে বাসায়। তো বাসায় নেওয়ার পর তাকে জিজ্ঞেস করে যে সে ওখানে কি করতেছিল একা একা। সে কিন্তু রাসেল ভাই কিছুই বলতে পারে না তখন, এবং সে কিভাবে গেল ওইখানে বা কি করতেছিল সে কিছুই বলতে পারে না। তো যাই হোক, সে বাসায় আসার পর থেকে
প্রথম থেকে কিছু নর্মালি ছিল ব্যাপারগুলো, কিন্তু ডে বাই ডে সে কিছু আনইউজুয়াল মানে বিহেভিয়ার দেওয়া শুরু করে। যেমন হচ্ছে যে সে কারোর সাথে কোনো কথাবার্তা বলতেছে না, প্লাস যাদের সাথে স্কুলে যায় তাদের সাথেও মানে মানে স্কুলে যেতেছে না, সে একা একা স্কুলে যাচ্ছে এবং স্কুল থেকে একা একাই বাসা ফিরছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা ছিল যে তাকে যখনই কোনো কিছু দেওয়া হতো লাইক চকলেট বা ফ্রুটস, একটা দেওয়া হলে সে কিন্তু আরো 2টা চকলেট বা ফ্রুটস চাইতো। আচ্ছা আচ্ছা, ওকে। মানে প্রথম তার ফ্যামিলি ব্যাপারটা বুঝতে পারে নাই, তো ডে বাই ডে কিন্তু সেই কাজগুলো করতেই থাকে। তো একদিন রাসেল ভাই সেই বাচ্চাটার আম্মা তাকে জিজ্ঞেস করে যে বাকি 2টা কেন? তখন সে বলে যে ওরা খাবে। ওরা খাবে? হ্যাঁ। আচ্ছা। তো ওরা খাবে বলে ওর নাম বলে, যে ওর সাথে যারা খেলতো তাদের নাম বলে যে ওরা খাবে নাকি। তখন সে কিছু বলে, সে বলতেছে যে না ওরা খাবে। তো এটা দেখার পর কিন্তু তার আব্বা আম্মা একটু ভয় পায়। তো এটা উনি এই ঘটনাটুকু ওই সার্ভেন্টের মুখে শুনেন। তো সার্ভেন্টের মুখে শোনার পর উনি ফাদার যিনি ছিলেন, তো উনি সেই সার্ভেন্টকে বলে যে আমি ওই বাচ্চাটার বাবার সাথে কথা বলতে চাই, তুমি তাকে একদিন নিয়ে আসো। তো ওই সার্ভেন্ট ওই ফাদারের কথা মতো ওই বাচ্চাটার বাবাকে একদিন নিয়ে আসেন। তো উনি তার মুখ থেকে সম্পূর্ণ ঘটনা শুনেন যে তার ছেলের এই সিমটমগুলো। তখন সে ফাদার যেটা বলে যে তার ছেলেকে একদিন চার্চে নিয়ে আসার জন্য, ওরা খ্রিস্টান ছিল। তো ওই বাচ্চাটার বাবা কি করে, তার ছেলেকে নিয়ে আসে। তো ফাদার একটু শিওর হওয়ার জন্য ওনার হাতে কিছু বড়ই ছিল তখন, তো উনি তখন কথার একটা ফাঁকে সে বাচ্চাকে একটা বড়ই দেয়। এবং তখন সে বড়ি দেওয়ার পর কিন্তু সে ফাদারকে বলতেছে যে আরো 2টা দেন। তখন ফাদার বলতেছে যে আরো 2টা না, তুমি আরো 4-5টা নাও। সে কিন্তু বেশি নেয় না। যেমন ঘরের বড় মেম্বাররা থাকলে যেমন ছোটদের জন্য নেয় না, কোনো কিছু নিলে যে ছোটদের জন্য আরো 2টা নিব, তো সে ওই রকম সেম আরো 2টা নেয়। তো ফাদার দেওয়ার পর তার বাবাকে বলতেছে যে ওকে চার্চের ভিতরে নিয়ে আসার জন্য। তো রাসেল ভাই যখন তাকে চার্চের ভিতরে ঢোকানো হয় সে কিন্তু অস্বস্তি বোধ করতে থাকে। তো ফাদার কিছু সিমটম দেখে বুঝতে পারে, তো ফাদার তাকে নিয়ে বের হয়ে যায় চার্চের ভিতর থেকে। তো বের হয়ে যাওয়ার পর তার বাবাকে বলতেছিল যে এরকম, উনি যতটুকু বুঝতে পারে যে সে খারাপ কোনো কিছু দ্বারা হয়তো প্রজেক্ট, এই জন্য সে এরকম বিহেভিয়ার দিতেছে। তো এর থেকে যদি মানে একটাই ওয়ে যে তাকে এক্সোরসিজম করতে হবে, যেটা মানে জিন ভূত তাড়ানোর যে প্রসেস, তো ওনাদের ধর্মে যেটা। হ্যাঁ জি। তো তার বাবা কিন্তু এটাতে রাজি হয়ে যায়। আর রাসেল ভাই ওই আমার ফ্রেন্ডের আঙ্কেল যেটা বলেন যে খ্রিস্টান ধর্মেতে কিন্তু এই এক্সোরসিজমের ব্যাপারগুলো কিন্তু ফাদার বেসিক্যালি করেন না, এটা প্রিস্ট যারা আছে তারা করে। এবং যদি কোনো ফাদার করতে চায় তাকে ওই চার্চের সিনিয়র ফাদার থেকে পারমিশন নিতে হয়, এটা উনি বলেছেন। তো উনি এইদিকে এই ব্যাপারে কিছু স্টাডি করেন। তো এইদিকে কিন্তু আপনার উনি ওই বাচ্চাটার বাবাকে একটা ডেট বলে দেন যে এরকম একদিন ওনাকে নিয়ে আসার জন্য। তো এদিক দিয়ে উনি স্টাডি করে এইসব বিষয়গুলো, এবং ফাদার চার্চে যে বড় একজন ফাদার ছিল তার থেকেও পারমিশন নেয় এক্সোরসিজমের। তো উনি এরকম একদিন গ্রীষ্মের দুপুর ছিল, তো ওই দুপুরবেলা ঠিক আপনার তখন কটা 11:30 বা 12টা এরকম একটা সময়, তো বাচ্চাটাকে তার বাবা মানে চার্চে নিয়ে আসবে। তো এটা কিন্তু সেই বাচ্চার বাবা জানে আর ওই ফাদার জানে, আর কিন্তু কেউ জানে না এই ব্যাপারটা। কিন্তু সেদিন সকাল থেকেই নাকি সেই বাচ্চা মানে ঘরের মধ্যে খুব চিল্লাচিল্লি করতেছে এবং সে বলতেছে যে আমি চার্চে যাব না, মানে তার কিন্তু এটা জানার মানে কথাই না। এবং সবচেয়ে আজব একটা ব্যাপার যে তার গায়ে যে কোথা থেকে এত শক্তি আসছে যে সে মানে সবকিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে ঘরের ভিতরে বড় বড় আসবাবপত্রগুলো। তো যাই হোক, তার বাবা আরো 2জন মিলে তাকে ধরে সে চার্চের ভিতরে নিয়ে আসে। এবং তখন বাইরে মানে রোদ, আকাশে কোনো মেঘ টেঘ কিছু নেই, কোনো বাতাস টাতাস কিচ্ছু নেই। তো যখন তাকে চার্চের ভিতরে নিয়ে আসা হয় সে কিন্তু মানে কিছুতে চার্চের ভিতরে ঢুকবে না, সে খুব মানে হুলস্থুল করতেছিল যে সে বের হয়ে যাবে। তো তখন এটা দেখার পর তো ফাদার তাকে নিয়ে আপনার ওই চেয়ারে বসায় চার্চের ভিতরে। তো চেয়ারে বসানোর পর উনি ওনার মতো করে প্রে করা শুরু করেন। তো প্রে করা শুরু করার পর একটা পর্যায়ে ফাদার যেটা করেন যে ওনার কাছে হোলি ওয়াটার ছিল, তো উনি ওই হোলি ওয়াটারে তার আঙ্গুল ভিজিয়ে তার কপালের মধ্যে একটা ক্রস এঁকে দেয়। তো ক্রস এঁকে দেওয়ার পর থেকে কিন্তু রাসেল ভাই সে আরো বেশি চিল্লাচিল্লি করা শুরু করে। এবং তখন চার্চের ভিতরে আপনার কিছু সেমিনারিয়ানরা ছিলেন, তো যারা ওই যে খ্রিস্টান বিষয়ে যারা পড়াশোনা করেন তাদেরকে সেমিনারিয়ান বলে। তো ওরা দেখতেছে যে ওই ক্লাস 3-তে পর একটা বাচ্চাকে 2-3 জন বড় মানুষ মিলে কিন্তু ধরে রাখতে পারতেছে না, তখন তারা এসেও সে বাচ্চাটাকে ধরে। তো উনি প্রে করতে থাকে তখন। তো প্রে করার একটা পর্যায়ে আপনি ওই বাচ্চাটা যেটা করে যে সে অনেক চিল্লাচিল্লি করতে থাকে, তখন ওনার কাছে একটা আপনার একটা আশীর্বাদ করা একটা ক্রস ছিল। তো উনি সেই ক্রসটা সে বাচ্চার বুকে চেপে ধরে। এটা কিন্তু রাসেল ভাই পুরো সিনারিওটা কিন্তু সবাই দেখেছেন সেই চার্চের ভিতরে। আচ্ছা। তো যখনই তার বুকের মধ্যে সেই ক্রসটা চেপে ধরা হয়, আশীর্বাদ করা ক্রসটা, সে আপনার জলে জলে বলে চিল্লাতে থাকে খুব জোরে। এবং তখন ফাদার যখন প্রে করা শুরু করে, আজব একটা ব্যাপার যেটা সবাই শুনে এবং সবাই দেখে, যে বাচ্চা কথা বলছে কিন্তু টোনটা বাচ্চার না। মানে যদি একটা সেন্টেন্স যদি রাসেল ভাই 2 জন একসাথে উচ্চারণ করে তাহলে যেরকম হবে, হ্যাঁ মানে তার ভিতর থেকে কিন্তু 2 জনের সাউন্ড আসছে। ইভেন তার মধ্যে হচ্ছে একটা ছেলে এবং একটা মেয়ে, 2 জন তার ভিতর থেকে কথা বলছে কিন্তু তাদের ভয়েসটা অন্যরকম।
তো তখন ফাদার তাকে যেটা বলে যে তুমি কে এবং তুমি কোথা থেকে আসছো। তখন তার ভিতরে যে জিনিসটা তাকে প্রজেস্ট করছে, তারা যেটা বলতেছে যে এরকম সে একদিন স্কুল শেষ করে বাসায় ফিরতেছিল, তখন তারা আপনার ওই বাসা ফেরার পথে ওই খারাপ জিনিস দুইটা তার উপর ভর করে এবং তারা তাকে নিয়ে যাবে এবং তাদের পরিবারের সবাইকে নাকি মেরে ফেলবে, এরকম সে বাচ্চাটা কিন্তু বলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তখন বলছে সবকিছু। হ্যাঁ, কিন্তু ভয়েস অন্য দুইজনের, একটা সেটা ঠিক আছে, কিন্তু ও বলছে ঘটনাটা। ভাই, তো তখন ফাদার তার মতো করে আপনার প্রে করতে থাকে। তো একটা পর্যায়ে কিন্তু সেই জিনিসটা তাকে ছেড়ে চলে যেতে রাজি হয়। কিন্তু এর মাঝখানে আসলে আমি একটা কথা বলতে ভুলে গেছি, যে এর মাঝে কিন্তু আপনার বাইরে এত ঝড় বাতাস শুরু হয়ে যায়, মানে যেটা বাতাস চার্চের ভিতরে পর্যন্ত আসতেছিল, যেটা কিন্তু এতক্ষণ ছিল না। এবং আবার এই ঝড় বাতাসটা আপনার কিন্তু এক্সোরসিজম শেষ হওয়ার পর কিন্তু থেমে যায়। তো ফাদার যখন সেই জিনিসটাকে আপনার রাজি করায় যে তার বডি ছেড়ে চলে যাওয়ার জন্য, তখন আমরা যেমন আমাদের মানে মুসলিম ধর্মতে দেখি এবং অন্যান্য যেমন এক্সোরসিজমে দেখি যে একটা সাইন চাওয়া হয় চলে যাওয়ার সময়, উনিও কিন্তু সেম একই জিনিস বলে যে তুমি যে ওকে ছেড়ে চলে যাবে, একটা সাইন কি থাকবে। তখন রাসেল ভাই ওই আপনার ওর ভিতরে যে জিনিসটা ছিল, যে জিনিসটা তার সে প্রজেক্ট, তারা বলে যে আমরা চার্চের যে 3টা দরজা আছে সেই 3টা দরজা একসাথে বন্ধ করে চলে যাব, এটা মানে আমাদের সাইন। তো প্রে করার একটা পর্যায়ে দেখা গেল যে আপনার 3টা দরজা একসঙ্গে বন্ধ হলো এবং এটা রাসেল ভাই ওই চার্চের ভিতরে সবাই দেখছেন। এবং মানে যখন এটা মানে 3টা বন্ধ হয়ে গেল, তখন কিন্তু আর কোনো ঝড় বাতাস কিছুই না সেখানে, এবং বাচ্চাটা সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যায়। এবং তখন ফাদার যেটা করে যে তার গলায় যে রোজারি মালাটা ছিল ওটা সে বাচ্চাকে পরিয়ে দেয়, এবং তারপর থেকে কিন্তু সেই বাচ্চাটা ঠিক হয়ে যায়। তো আমি রাসেল ভাই যার ঘটনা শেয়ার করছি, মানে ওনার নিষেধ থাকে, আমি ওনার নামটা বলছি না, উনি এখন অস্ট্রেলিয়াতে আছেন। তো ওনার কাছে এরকম আরো অনেক ঘটনা আছে। তো আমরা মনে হয় নেক্সট টাইম আরো কিছু পাবো এরকম ঘটনা। ওকে, থ্যাংক ইউ দিনের অনেক চমৎকার একটা ঘটনার জন্য। আমরা চলে যাবো আবারও ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতির পরে আরো কিছু ঘটনা নিয়ে আসবো। সেই পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত FM এ। আমরা আরো একবার জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল পাঠাতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা আরো একটা জিনিস বলতে চাই, সেটা আমাদের সাথে যদি আপনি ফেসবুকে কানেক্টেড থাকতে চান, তাহলে চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell। আমরা আর কথা না বাড়িয়ে আরো একটা ইমেল পড়ে আসবো। এই ইমেলটি আমাদের দেশের বাইরে থেকে এসেছে, যেটা আমাদের একজন পাঠিয়েছেন, তার মতো করেই পড়ছি। লিখছেন, হাই রাসেল ভাই, আই এম দিয়া ফ্রম দিল্লি। আপনি কেমন আছেন? আমি জানি আপনি ভালোর দলে, তবুও জিজ্ঞেস করতে হয় কেমন আছেন। আমি আর বেশি কথা না বলে ঘটনাতে চলে যাই। এটা আমার সাথে কিছু বছর আগে ঘটেছিল। তখন আমি আর আমার ফ্যামিলি মুম্বাইতে একটা নিউ শিফট হই। আমার বাবা তখন ছিলেন না, জার্মানে ছিলেন তিনি। সেই দিনই আমরা নতুন একটা ফ্ল্যাটে শিফট করি এবং 6th ফ্লোরে। নিউ শিফট বলে খুব টায়ার্ড ছিলাম, এবং আমি, আমার বোন, মা এবং আমার একটা আন্টি কোনো মতে আমরা ঘুমালাম, এবং রাত 3:45-এ আমাদের ইন্টারকম বেজে উঠলো। মা উঠে ফোনটি ধরলো এবং ওয়াচম্যান ফোন করেছিল, এবং সে বলছিল যে ব্যালকনি থেকে সে বলছিল যে কে যেন ব্যালকনি থেকে পড়ে গেছে। তো সেই বাচ্চা বা পার্সনটা কি তার পার্সনটা কি তার ঘর থেকে নাকি। মা বলল না। আচ্ছা, তার মানে সেই পার্সনটা, উনি অনেক শর্ট করে লিখেছেন ওয়ার্ডগুলো, যেটা পড়াটা খুবই ডিফিকাল্ট অন এয়ারে। তারপর আমি পড়ার চেষ্টা করছি। মা বলল যে আমি শুনেই সঙ্গে সঙ্গে নিচে মা চলে গেল এবং দেখলো পাশের বিল্ডিং এর পেছনের গাড়ির ওপর একটি মেয়ে পড়ে আছে। সবাই আসলো এবং দেখলো যে কিন্তু কেউ মেয়েটিকে ধরলো না। কিন্তু কিছুক্ষণ পর তার এক ফ্রেন্ড এসে তাকে হসপিটালে নিয়ে গেল, কিন্তু যাওয়ার পথে মেয়েটি মারা যায়। মেয়েটি তার ফ্যামিলির কোনো কারণে সুইসাইড করে। তার পরের দিন সেই মেয়েটির বাড়িতে বিভিন্ন শব্দ আর বিভিন্ন মুভমেন্টস শুরু হয়। রাতে ওই বাড়িতে কেউ নাচে, কেউ চিল্লায়, কাঁদে বা কখনো কখনো হাসে। বিষয়টি ভীষণ খারাপ হয়ে যায়, এবং বিকালে কেউ নিচে গার্ডেনে ব্যস্ত
গার্ডেনে বসতো না। একদিন এক আন্টি বসেছিল এবং চুল খুলে, এবং আমি তার সামনে থেকে হেঁটে যাই দোকানে, দেখি আন্টি বসে আছে এবং আসার পথে আমার হাতে মিল্কের একটা বোতল ছিল। হঠাৎ আন্টিটা আমার পা ধরে শুয়ে পড়ে। আমি ভয়ে পেছনে তাকাতেই দেখি যে আন্টি বলছে ওনাকে কিছু গলা ভেজানোর জন্য দিতে। উনি ওপরে তাকিয়ে আমাকে দেখলো এবং আমি দেখলাম তার চোখ পুরোপুরি কালো এবং একদম ডিপ ব্ল্যাক। I just forgot what was in my hand. I just dropped those things and ran away. এবং বাসায় গিয়ে মাকে আমি সব বললাম, এবং তারপর টানা 1 week I was suffering from fever, এবং it was horrible. Then many people were possessed by her. So সবাই মিলে এক ফাদারকে নিয়ে আসে এবং মেয়েটির বাসায় নিয়ে যায়। যেহেতু মেয়েটি খ্রিস্টান ছিল এবং ওর ফ্যামিলি দেশের বাইরে ছিল, সো আমরা সেই বন্ধ বাসায় ফাদারকে নিয়ে যাই, এবং বাসা খুলেই এক মাংস পচা গন্ধ সে বের হতে থাকে, এবং বাসার অবস্থা ছিল খুবই খারাপ। দেয়ালে রক্তের ছাপ, উল্টো ক্রস ঝুলছিল, সোফা ছেঁড়া এবং খুব জঘন্য অবস্থায় ছিল। ফাদারটি হলি ওয়াটার দিয়ে ফুল বাড়ি ছিটিয়ে দেয় এবং তারপর সবাই চলে যায়। পরের দিন শোনা যায় ফাদারটি মারা গেছেন। মা এবং আমি গেলাম ফাদারকে দেখতে, এবং কে যেন তার হার্ট, লাংস, পেটের নাড়িভুড়ি, কিডনি সবকিছুই ছেঁড়া অবস্থা ছিল এবং চোখ বের করা ছিল এবং খুব জঘন্য অবস্থা ছিল, এবং এটি দেখে মনে হচ্ছিল না যে কোনো মানুষের কাজ। তার এই মার্ডারের কোনো এভিডেন্স পেয়েছিল না পুলিশরা, এবং আমাদের সোসাইটির সবাই ধরে নিয়েছিল যে এটা ওই মেয়েটির কাজ। মা এগুলো দেখে আবার বাসা চেঞ্জ করে, ওই সোসাইটির পাশের এক সোসাইটিতে ফ্ল্যাট নেয়। সেই ফ্ল্যাটের একটা ব্যালকনি আগের সোসাইটিতে ফেস করা, এবং আমরা সেই ব্যালকনির রুমে ঘুমাচ্ছিলাম। হঠাৎ কারেন্ট যায়, যেহেতু সেই দিন শিফট করা ছিল এবং আইপিএস লাগানো হয়নি। তো মা হালকা উইন্ডোটা একটু খুললো এবং হঠাৎ শুনলো যে কেউ হালকা কাঁদছে। আস্তে আস্তে কান্নার শব্দটাও বাড়লো, তাই মা উইন্ডোটা বন্ধ করে দিল, এবং তখনই সঙ্গে সঙ্গে কেউ একটা উইন্ডোতে থাপ্পড় দিতে লাগলো, এবং মনে হচ্ছিল যে উইন্ডোটি ভেঙে ফেলবে। এইটা শুনে আমি, মা এবং আন্টি উঠে বসলাম ভয়ে, এবং দেন পরের দিন মা আমাদের বাসাটা বন্ধ করে দিল এক হুজুরকে দিয়ে, এবং তারপরে আর কিছুই হয়নি। এই ছিল আমার ঘটনা, সবচেয়ে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমার জীবনে ঘটে যাওয়া। এবং তিনি বলছেন যে আরো কিছু এক্সপিরিয়েন্স তার আছে, সেগুলো তিনি পরে পাঠাবেন। প্লিজ আপনার ঘটনাটা আরো চমৎকার করে পড়তে পারতাম যদি আপনি শর্টকাটে না লিখতেন। প্লিজ এরপরে আমার মনে হয় যে ওয়ার্ডগুলো প্রপারলি লিখলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। এনিওয়েজ, আরেকবার জানিয়ে দিই গাইজ, আবারও গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজ নিয়ে এলো নাইট অফ হরর উইথ ভূত এফএম আউটডোর শো। এতে পার্টিসিপেট করতে এখনই সাইন আপ করো www.bondhugarage.club আর 500 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দাও একটা রক্তহীন করা ভৌতিক ঘটনা। সেরা 6 জনের জন্য অপেক্ষা করছে ভৌতিক আবহময় এক ট্যুর। ভৌতিক ঘটনা পাঠানোর শেষ দিন 14 মার্চ 2015। সো হারি আপ গাইজ। আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে। একটা চমৎকার ঘটনা রয়েছে, উত্তরের একটা ঘটনা রয়েছে, যেটা বাবু ভাই এবং দিনার একসঙ্গে এক্সপিরিয়েন্স করেছেন, এবং তারা দুজনে এখন স্টুডিওতে আছেন। আমরা চলে যাই সেই ঘটনায়। বাবু ভাই, শুনি আপনার সেই ঘটনাটা। হ্যাঁ রাসেল ভাই, এই ঘটনাটা অ্যাকচুয়ালি প্রথমে ঘটনাটার একটা আপনার প্রিফেস আছে, এটা প্রথম যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে আমরা শুনতে পাই আর কি আমার এক ছোট ভাইয়ের কাছে যে তার মামার বাড়িতে কিছু ঘটনা ঘটে এবং বিভিন্ন অনেক ভৌতিক ব্যাপার স্যাপার। তো শোনার পর আমরা জিজ্ঞেস করলাম এক্স্যাক্টলি কি ঘটে। তো বললো যে ওয়াই ডোন্ট ইউ কাম, আপনারা আসেন, আসলে বলি। তা আমি আমার সাথে দিনার এবং ওই ছেলে আর কি, আমরা 3 জনে যাই ওখানে। তো যে উত্তরাটা হচ্ছে, কিন্তু আসলে লোকেশনটা আমি পুরো ফ্ল্যাশ করলাম না, উত্তরার থেকে একটু এদিক ওদিক, কারণ বাড়িটা অনেকে লোকেট করে ফেলতে পারে। একটা বেশ বহুতলা ভবন এবং পুরোপুরি নির্মাণ হয়নি, মাত্র 1-2 ফ্ল্যাট সেখানে নির্মাণ হয়েছে এরকম আর কি। তো ওখানে আমি আর দিনার যাই, যে ওখানে দেখি বাসাটা ঢুকতেই কেমন স্পুকি লাগে। শুধু লিফটটা আপনার কাজ করে, যেহেতু ওখানে থাকে মানুষের জন্য। একদম আর সিঁড়িটা সিঁড়ির মধ্যেও আপনার এই গ্যাপ আছে, কিন্তু সিঁড়ির অংশ নাই এরকম আর কি। তো যা শুনি আর কি, যে ওর মামা এই বাড়িটা এখান থেকে কেনে একজনের সাথে কাছ থেকে, ঠিক এরকম অর্ধনির্মিত অবস্থায় 1 বা 2 ফ্ল্যাট নির্মাণ করা ছিল আর কি। তো ওই বাড়ির ঘটনা হচ্ছে, ওর মামা যখন ওই বাড়িতে ওঠে, প্রথম বাড়িটা কিনে নেয়, কিনে টেনে ওঠার পর ওখানে থাকা শুরু করে। তো রাতের বেলা ওর মামা বাসার মধ্যে, ওরা মনে হয় যে কি বাসাটা হঠাৎ করে সরব হয়ে যায় গভীর রাতে। সবাই ঘুমায় গেছে, মনে হচ্ছে ওখানে হাঁটা চলা করতেছে মানুষ, ডাইনিং টেবিলে শব্দ হচ্ছে এবং বাসার মধ্যে টেম্পারেচার গুলো আপ ডাউন করে। তো ওরা প্রথম মনে করে যে নতুন বাসায় আসছি, হতে পারে এরকম। ওরা গেট টেট খুলে ওদিকে যায়, দেখে অন্ধকার, কেউ নাই।
তো তারপরে ওখানে একটা ছায়ার মতো দেখা শুরু করে আর কি আচ্ছা বাসার মধ্যে, যে আপনার হঠাৎ করে বের হয়েছে, দেখতে গেল যে মনে ডাইনিং স্পেসে কি হাঁটতেছে। ওকে, এবং যারা শুনছেন তারা যদি নিজেদের ভাষা কল্পনা করেন অনেক মজা পাবেন শুনে। হ্যাঁ, এবং দেখতেছে কি মানে কেউ হাঁটতেছে, এবং আমি দিনার ওই ডাইনিং স্পেসে যে আসছি, জায়গায় যে আসছি, তো হাঁটতেছে। তো প্রথম যে দেখে ওর মামা দেখে, উনি দেখে যে রাত্রেবেলা উনি উঠছে, উঠে উনি ডাইনিং স্পেসের দিকে গেছে। তো লাইট জ্বালানোর আগে উনি ফিল করলো যে ডাইনিং স্পেসের কর্নারে কেউ একটা দাঁড়ায় আছে, এবং দেখে মনে হচ্ছে কোনো মেয়ে মানুষ, মানে অবয়বে হালকা আলোর যে একটা আবছা অবয়ব আসছে, সেখানে মনে হচ্ছে কোনো মেয়ে মানুষ দাঁড়ায় আছে। তো উনি ওনার গাটা শিরশির করে উঠছে। উনি একবার ভাবলো কাজের মেয়ে কিনা, তো উনি কাজের মেয়ে মনে করে একটু সাহসও পেল, উনি লাইটটা জ্বালিয়ে দিল। লাইটটা জ্বালানোর পর দেখ কেউ নাই। আচ্ছা, তখন উনি আরো ভয় পেয়ে গেছে যে কি ব্যাপার, আমি মনে করলাম যে এখানে কাজের মেয়ে দাঁড়ায় আছে, কেউই নেই, লাইট জ্বালালে থাকবে। উনি হেঁটে গেল, যে দেখলো যে কাজের বুয়া যে ছিল সে ঘুমায় আছে রান্নাঘরের ওখানে। তো একটু ভয় পেয়ে গেল উনি। তারপরে উনি হাসির শব্দ শুনতো, রাত্রেবেলা খিলখিল করে কে হাসতেছে ওখানে, মানে শুয়ে আছে রাত্রেবেলা খিলখিল করে হাসতেছে। আচ্ছা, তো উনি ভয় পেয়ে যায়। তো উনি যেটা করে, ওই বাসার যে দারোয়ান আছে তাকে ডাকায়, আগের যে দারোয়ান খুঁজে বের করে, খুঁজে ডাকায় নিয়ে এসে বলে কি, বলো তো এই বাড়িতে মানে কাহিনী কি। ও আরো কিছু সমস্যা হয় যেগুলো এই যে টুকিটাকি, ধরেন সিঁড়ির মধ্যে মনে হচ্ছে কি হাঁটতেছে, এবং মানে অনেকেই মানে বলে যে মনে হয় যে বাসার মধ্যে যে একটা মেয়ের অবয়ব দেখে, আবার কেউ দেখছে সিঁড়িতে একটা মেয়ে বসে আছে এরকম। তো উনি দারোয়ানকে ডাকে, ডেকে বলে যে সমস্যাটা কি, আপনি তো এখানে ছিলেন, আপনি বলেন কাহিনী কি। তো দারোয়ান তাকে বলে যে স্যার কিছু না, আপনি মিলাদ টিলাদ পড়াই দেন বাসা, সব ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, ওকে। তো উনি বলে যে মিলাদ পড়াই দিব কেন, মিলাদ তেমনি পড়াই, আমি তেমনি একটা মিলাদ পড়াইছি এখানে আসার পর। বলেন আপনি আবার একটা মিলাদ পড়ান, হুজুর টুজুর এনে আর কি। তো উনি জিজ্ঞেস করে চেপে ধরে যে তুমি কিছু একটা বলতেছো না, তুমি মানে বলো ঘটনাটা কি এসে। তখন বলে কি যে স্যার আগে যে স্যার ছিলেন উনি বাসা বিক্রি করছে আপনার কাছে, আপনার কি একটু মানে লাগে নাই যে একটু কম দামে বিক্রি করছে, আপনি বাড়িটা একটু কমে পাইছেন এরকম একটা বাড়ি। বলে ওনার টাকার দরকার ছিল, উনি চলে গেছে, বিদেশ চলে গেছে, আমার কাছে বেঁচে দেওয়া। বলে তারপরও না, স্যারের কিন্তু এভাবে যাওয়ার কথা না। বলে কি, বলে যে তাহলে আপনি বলি যে স্যারের মেয়ে ছিল একটা। আচ্ছা, তো উনি এখানে থাকতো এবং খুব মানে ভালো একটা মেয়ে ছিল। তো তার মানে আমি আমার ভাষায় বলতেছি, হ্যাঁ হ্যাঁ শিওর। তো বলতেছে যে তার একটা মানে সম্পর্ক ছিল, প্রণয় ঘটিত একটা ছেলের সাথে প্রেম ছিল, এবং তারা প্রায় দেখা করতো। হ্যাঁ, মানে দেখা হতো এসে। একদিন তাদের মধ্যে আর কি মানে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, এবং মেয়েটাকে সে মানে আপনার সিডিউস করে ছেলেটা। আচ্ছা, এবং সিডিউস করার পরে দেখা যাচ্ছে যে মেয়েটা খুব সুসাইড কমিট করে। Okay. সুসাইডটা সে করে হচ্ছে উপরে, ওখানে সার্ভেন্টস কোয়ার্টারের মতো একটা জায়গা ছিল, কিন্তু ওখানে মানে জিনিসপত্র রাখছে, স্টোর রুম, সেখানে যে সে সুসাইডটা করে, এবং সুসাইড করে সে হাতের ভেইন কেটে আর কি। ওকে, হ্যাঁ। খুবই 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 হ্যাঁ। বাজে অবস্থা তার মানে এবং ছিল। বাবা ফার্স্টে বুঝতে পারে না, মনে করে যে মেয়েটা বাইরে গেছে, ইউনিভার্সিটিতে গেছে, খোঁজে উনি করে, তার মোবাইলে রিং দেয়, মোবাইল বাজে। তো একদিন দুই দিন পরে সে মানে হয়ে যায়, আপসেট হয়ে যায়, ছাদের ওখানে যায়, এমনি যায় যে কারণটা গন্ধ পায়, গন্ধ পেয়ে রুমে ঢুকে দেখে যে মেয়ের ওইখানে লাশ। এই হ্যাঁ, অবস্থা। ওই অবস্থা। তো তারপর সে যেহেতু তার এটা একটা মানে প্রেস্টিজ কনসার্ন ব্যাপার, তিনি এটা আর খুব একটা ফ্ল্যাশ করে নাই, উনি মেয়েকে করে দেয়, মানে নর্মালি একটু খবরটা চাপা দিয়ে উনি ওইটা মেয়েটাকে কবর দিয়ে দেয়। এবং তারপর থেকে উনিও খুব ডিপ্রেস থাকতো ওই বাসায়, এরকম মানে ওনার কাছে খারাপ লাগতো, উনি কিছু কিছু জিনিস ফেস করতো, এবং প্রবাবলি ডিপ্রেশনের জন্যই উনি বাড়িটা বিক্রি করে চলে যায়। আর উনি এই ওনার পারিবারিক এই ঘটনাটা গোপন রেখে দেয়, এটা আর বলে না। এর জন্যই মানে ওনার এই হাইডিং থিংটা, বাসা সম্বন্ধে আমি খুব একটা বেশি বলতে পারতেছি না ডিটেইলস। ওকে। তো এবং উনি যিনি কিনেছেন তারও এখানে সিকিউরিটির ব্যাপার আছে, ওনার বাসায় অবশ্যই ইসের ব্যাপার আছে। তো যাক, তো আমরা যে যাই আমাদেরকেও বিভিন্নভাবে বলা হয় যে এখানে আসলে এইসব কথা কাউকে বলবা না, ওই ছেলেই বলছে আমাদেরকে বলবেন না প্লিজ। তো ওখানে থাকি, তারপর আমরা দিনারকে নিয়ে আমি রাতে ওখানে অনেক রাত পর্যন্ত থাকি, প্রায় শেষ রাত পর্যন্ত। ওই যে আমাদের সাথে ছোট ভাই ছিল, ছাদে নিয়ে যায় আমাদের, ওই রুমটাতে গিয়েছি। এবং রাসেল ভাই গা ছমছম করা একটা পরিবেশ বাসার মধ্যে। হ্যাঁ, মানে আপনার আর একটা জায়গায় যেটা দিনার মানে করছে আমি জানি না, আমি হেঁটে নামতেছিলাম মানে সিঁড়ি দিয়ে রাতে, মানে হাঁটাহাঁটি করতেছি, তো আমি আর দিনার, তো দিনার ওখানে দেখতেছে, আমি হেঁটে নামতেছি। তো একটা জায়গায় আমার কাছে মনে হলো যে আমি কিছু একটা ছায়ার মতো দেখলাম, এবং আমি সিঁড়ি দিয়ে কিন্তু নামতেছিলাম, আমার সাথে ওই মোবাইলের ফ্ল্যাশ লাইটের যে আলোটা, লাইটটা ওটা দিয়ে। আচ্ছা, তো হঠাৎ করে আমি ফাইন্ড আউট করলাম যে দিনার আমাকে টেনে, বাবু ভাই কি ব্যাপার, টেনে সরা আনলো, আপনার কি মাথা খারাপ ভাই, কই যান? আমি দেখলাম যে সামনে আমি যেখান থেকে নামতেছিলাম ওইটাই কিন্তু ইনকমপ্লিট সিঁড়ি, এরপর কিন্তু সিঁড়ি নাই, বুঝতে পারছেন? মানে আমি যদি আরেকটু যেতাম কিন্তু ওখান থেকে পড়ে যেতাম, ঠিক ধরেন পরের ইসে আর কি ল্যান্ডিং এ যে পড়তাম। তো মানে
খুবই একটা রিস্কি। তো আমি হন্টেড এখনো ওরকম একটা মানে হ্যাঁ থমথমে একটা পরিবেশ বলা যেতে পারে। পরিবেশ, এবং আমি যেটা মানে আমি এত অসচেতন না যে আমি একটা নির্মাণাধীন বাড়ির সিঁড়ি দিয়ে হাঁটতেছি এবং আমি নিজে খেয়াল করবো না যে পড়ে যাওয়ার ব্যাপারটা। তো ওইটাও দিনার বলতেছে ভাই কি হয়েছে, ওকেও জিজ্ঞেস করে ও কিরকম ফিল করছে, একটু ওর মুখ থেকে শুনলেই মনে হয় ভালো হবে। হ্যাঁ শিওর শিওর। তো রাসেল ভাই যখন আমরা সেই বাসাটা যাই, তো আমি কিন্তু বাবু ভাইয়ের সাথে, আমি আর বাবু ভাই এরকম অনেক জায়গায় গেছি, তো ইনভেস্টিগেশন বা এইগুলো দেখতে গেছি অনেকের মুখ থেকে শোনার পর। কিন্তু আমি যখন বাবু ভাইকে দেখতেছিলাম যে বাবু ভাই যখন হাঁটতেছে, মানে আমি ভাবছি মানে প্রথমে খেয়াল হয় না, ভাবছি মানে বাবু ভাই মানে খেয়ালই করতেছে, ওদের খেয়াল করারই কথা, যে ওখানটা সিঁড়িটা নাই সেটা মানে খেয়াল করারই কথা। তো আমি দেখতেছি বাবু ভাই কিন্তু দিব্যি ওই দিকটাতে মানে মানে ওই দিকেই আগে করতেছে। হ্যাঁ, এবং মানে তখন আমিও কিন্তু বাবু ভাই কিছু বুঝে উঠতে পারিনি যে আপনি কি ওখান থেকে পড়ে যাচ্ছেন নাকি নিচে নামবেন। আমি এসে কিন্তু বাবু ভাইকে পিছন দিকে টান দিচ্ছি, আপনি কি করতেছেন। কিন্তু বাবু ভাই কিন্তু তখন কিন্তু আমাকে কিছুই মানে ঠিক করে বলতে পারতেছিল না যে উনি মানে কি ভাবে এই দিকটা কেন আসছেন। আর ওইখানে যাওয়ার পর বাবু ভাই যেটা বললো যে গা ছমছম করা যে একটা পরিবেশ, কিন্তু বাবু ভাই আমার কিন্তু মানে যাওয়ার পরে কিন্তু মানে মানে হাতে লোম টোম দাঁড়িয়ে গেছে, এবং আমি অন্যরকম একটা ফিলিংস সেখানে যাওয়ার পর হয়েছে। ওকে, আপনার ওই ঘটনা শোনা থাকার কারণে কাইন্ড অফ না, মানে আসলেই রাসেল ভাই এরকম অনেক স্পুকি প্লেসে কিন্তু গেছি, অনেক কিছু শুনছি, বাট ওইখানে আসলে আছে। এবং আমার কাছে আসলে মনে হয় যে কোনো একজন মানুষের চলাফেরা ওখানে হয়। আচ্ছা, হ্যাঁ, এবং ওই আপনার ওই যে মানে কেমন একটা মানে কান্নার শব্দ টাইপের এই ধরনের শব্দ আমার কানেও মনে হয় আসছে। ওকে, এখন আসলে বাসার মধ্যেই আছে। এবং মজার ব্যাপার হচ্ছে উনি যে ফ্ল্যাটগুলো ইনকমপ্লিট, এর মধ্যে যেই ফ্ল্যাটটাতে ওই অকারেন্সটা ঘটছে, এখন যিনি থাকে উনি কিন্তু ওই ফ্ল্যাট আর থাকেন না। আচ্ছা, ওটাতে সরে গেছেন, উনি নিজেই সরে গেছেন। এবং উনি চেষ্টা করছিল আরো দু একটা ফ্ল্যাটে কাজ করতে। ওই ফ্ল্যাটের অপোজিট যেটা ফ্ল্যাটটা, সেটাতে কিন্তু আপনার এই মিস্ত্রিরা কাজ করতে যায় দ্বিতীয় দিন থেকে আর করে নাই না, মিস্ত্রিরা বলে যে আমরা করবো না, ভাই আমরা পারবো না, কাজ ছেড়ে দিয়ে চলে যায় ওখান থেকে, এবং কন্ট্রাক্টও নিতে চায় না। ওকে, এখন বেচারা একটু সমস্যায় আছে এখন। তো উনি এই জন্যই আর কি ওই ছেলেটা বলছিল যে আপনারা আসেন দেখেন কিছু হয় নাকি। আমরা কি করবো, আমরা আসলে কিছু করার নেই। সেটাই আমি বিশ্বাস করি যে যদি ওনারা যদি কোনো ভালো হুজুর টুজুর পান ওই জায়গায় এনে যাতে দোয়া পড়ে বাড়িটাকে বন্ধ করে কিছু করতে পারেন, এরকম কিছু হয়তো। ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। আমরা আরো দেখতে পাচ্ছি যে আমাদের কাছে আসলে আপনারা রেগুলার অসংখ্য এরকম ঘটনা আপনারা পাঠান, এবং আপনারা রেগুলার ভূত এফএম এর সাথে আছেন। আমি আরো একবার জানিয়ে দিই কিভাবে আমাদের ঘটনা পাঠাতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনারা ঘটনা না পাঠালে ভূত এফএম বন্ধ হয়ে যাবে। এবং আগামী সপ্তাহে আমরা চাই একটা আউটডোর শো করতে, যেটা আপনারা গত সপ্তাহ থেকে শুনে আসছিলেন, এবং আশা করছি যে সেই শোটা খুব সফলভাবে আমরা করতে পারবো। সেই জন্য আপনাদের স্টোরি দরকার, অনেক 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 ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে, যে যেখানে আছেন। এবং ঘটনা পাঠাতে হলে ইমেল করতে হবে আমাদেরকে, এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি, bhutfm@radio40.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আমরা যদি আপনি যদি ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের পোস্টটিতে লাইক দিন এবং কমেন্ট করুন, এবং আমরা আশা করব যে আপনাদের এই ফেসবুকে আমাদের সাথে আপনারা রেগুলারলি কানেক্টেড থাকবেন, এবং বিভিন্ন সময় কিন্তু আমরা বিভিন্ন আপডেট দেই ফেসবুকে, সেগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবেন। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের ফেসবুকের অ্যাড্রেসটা একটু বলতে চাই, সেটা হচ্ছে www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। অনেকেই পেজে এসে লেখেন যে এটা রিয়েল পেজ কিনা। আমার খুব আজব লাগে, এটা যদি ফেক পেজও হতো, যদি বলতো হ্যাঁ এটা রিয়েল পেজ, তো কি লাভ হতো? আসলে কোনো লাভ ছিল না। যাই হোক, আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুদ, এবং আজকে অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার। এবং সেই সাথে আমি একটা ঘটনা আপনাদের পড়ে শোনাচ্ছি এই মুহূর্তে। হ্যালো রাসেল ভাই, আমার দেখা পৃথিবীতে সবসময় ভালো থাকা মানুষ একজন আপনি আছেন। তিনি কে? আচ্ছা, একজনই আছেন। তিনি কে? ভূত এফএম এর সব শ্রোতারাই জানেন, তাই আর প্রশ্ন করলাম না। যাই হোক, আমি নাজমুল হক রাজীব, থাকি ঝিনাইদহের কোটচাঁদপুরে তালসার গ্রামে। এতদূর থেকে স্টুডিওতে আসা সম্ভব না, তাই লিখে পাঠালাম। আপনি 3/3/2015 তারিখে আমার ফেসবুক স্টেটাসে
আমাদের চারপাশে ঘটে যাওয়া নানা ঘটনার কথা বলেছেন। আমাদের দেশে আমাদের নানা ধরনের বিশ্বাস রয়েছে, যেমন ধরুন সন্ধ্যা হবার সাথে সাথে ঘরে বাতি জ্বালাতে হবে, না হলে অলক্ষ্মী হবে, অলক্ষ্মী বাসা বাঁধবে। রাতের বেলা কাউকে কিছু ধার দেয়া যাবে না, দিলে তার লক্ষ্মী চলে যাবে ইত্যাদি। আমার দাদি, তার দাদি এবং আমাদের মামা চাচারা এখনো এগুলো বিশ্বাস করেন। এছাড়া গ্রামের লোকদের মধ্যে রয়েছে অনেক ধরনের বিশ্বাস, যেমন কোথাও কোনো কুকুর কাঁদতে দেখলে অনেকেই মনে করেন আশেপাশে কেউ মারা যাবেন। আবার পাখিদের নিয়ে রয়েছে নানা কথা। রাতের বেলা কারো বাড়ির সামনে হুতুম পেঁচা, যে গ্রামে যাকে জমকুলি বলা হয়, এগুলো ডাকাডাকি করলে বলা হয় এই বাড়িতে বড় ধরনের কোনো বিপদ ঘটবে। ভোরবেলা বাড়ির পাশে কাক ডাকলে দুঃসংবাদ পাবে। কোথাও যদি ফটিক জল পাখি থাকে তাহলে বৃষ্টি হবে। কাঠঠোকরা যদি বাড়ির ওপর দিয়ে ডাকতে ডাকতে উড়ে যায় তাহলে সে বাড়িতে গোলযোগ হবে। এগুলো সবই কুসংস্কার কিনা আমার জানা নেই, তবে এই মুহূর্তে আমার মনে পড়ে গেল একটা ঘটনা। ছোটবেলায় একবার দেখেছিলাম, আমার দূর সম্পর্কের এক বোন প্রেগনেন্ট ছিলেন। একদিন একটি হলদে পাখি তার বাড়ির পাশের গাছে এসে ডাকাডাকি করছিল। পাখিটির ডাক এমন ছিল যেন সে বলছে খুকি হ, খুকি হ। বলে রাখা ভালো, আমার সেই বোনের ছিল বড় দুটি মেয়ে, আর কোনো ছেলে ছিল না। আমার সেই বোনটি পাখিটির উদ্দেশ্যে বলল, এই পাখি বলো খোকা হ, খোকা হ, তোকে সন্দেশ খেতে দিব। পরদিন সেই পাখি আবার ডাকছিল, তবে এবার মনে হলো পাখিটি বলছে, মনে হলো, যদি বারবারই বলছেন মনে হলো পাখিটি বলছে খোকা হ, খোকা হ। তার কিছুদিন পর সেই বোনের একটি ছেলে সন্তান হয়। আমার স্পষ্ট মনে আছে কয়েকদিন পর সেই বোন একজনকে দিয়ে সন্দেশ মিষ্টি একটি নারিকেলের মালাই করে গাছে বেঁধে দিয়ে এসেছিল। জানি না পাখিটি সেই মিষ্টি খেয়েছিল কিনা, তবে আমাদের বিশ্বাস হয়েছিল ওই পাখিটি হয়তো আল্লাহকে বলে তা আমার বোনের গর্ভে মেয়েটিকে ছেলে বানিয়ে দিয়েছিল। এই ছিল আমার ঘটনা। এরকম হাজারো ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের গ্রামগুলোতে। ভালো লাগলে পড়ে শোনাবেন বাবু ভাই। আমি পড়ে শোনালাম এই জন্যই যে যেটাতে শুরু করেছিলাম সেটা দিয়ে আসলে শেষ করতে চাচ্ছি। এবং শুরুতেই আমি বলেছিলাম যে হ্যাঁ, এই সমস্ত জিনিস কেউ বলেন কুসংস্কার, কেউ আবার মন থেকে বিশ্বাস করেন। আপনি যেমন ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো বিশ্বাস করেন এবং বিশ্বাস করেন না, এবং অনেকে আবার বিশ্বাস না করলেও আমার মনে হয় একটা বিরাট গোষ্ঠী আছেন যারা বিশ্বাস করেন না, কিন্তু তাদের মধ্যে জিনিসগুলো নাড়া দেয় না, মানে অবিশ্বাস করতেও যারা ভয় পান, এরকম একটা ব্যাপার। কিছু জিনিস কিন্তু রাসেল ভাই বিশ্বাস করি না, বাট মানে কিছু জিনিস হয়, যেটা হচ্ছে যেমন আপনার এই বিড়ালের রাস্তা কাটার ব্যাপারটা আপনি যেটা বলেছিলেন, বিড়ালের রাস্তা কাটার ব্যাপারটা কিন্তু অনেক সময় এটা বিশেষ করে গ্রামে বিদেশেও করে অনেকে, ভারতে খুব বেশি করে। হ্যাঁ, তো তো এখানে একটা বলা আছে যে জিন নাকি মানে আপনার কালো বিড়াল বা কালো কুকুরের রূপ নেয়, এবং কালো বিড়াল কালো কুকুরের বেশিরভাগই নাকি আসলে জিন। এরা কি করে, অনেক সময় মানুষের যে বলে, বিদেশে যেটা বলে, আই অনলি হান্ট দেম হু ক্রসেস মাই প্যাথ। আই অনলি হান্ট দেম হু ক্রসেস মাই প্যাথ। তো আসলেও যখন নাকি ওই যে আপনার রাস্তাঘাট ক্রস করে, তখন অনেক সময় দেখা যাচ্ছে কি, মানে সে জিন তাকে পজেস করে ফেলে, আচ্ছা, অথবা তাকে একটা দুর্ঘটনা ঘটায়। আমার নিজের জীবনে আমি একবার বাইক নিয়ে এরকম পড়ে গেছিলাম, যেটা পড়ার কথা ছিল না, আনইউজুয়াল ভাবে পড়া। মানে একদম শুকনো রাস্তায় বাইকটা টার্ন করার সময় পড়ার, যদি পড়ে যাই লজিক্যালি ডানে পড়বো, উল্টায় পড়ছি বাম দিকে, এবং মানে ইট ওয়াজ ভেরি অড একটা জিনিস। তা তো অবশ্যই। হ্যাঁ, তো এই জিনিসটাই আর কি। আমি মাঝে মাঝে কিছু জিনিস আছে যেটা আসলেই কিছু এফেক্ট পড়ে মানুষ। আচ্ছা, আমরা ছোট করে ঘটনা শুধু একদম ছোট, একটা ছোট। এটা হচ্ছে সিলেটের থেকে পাঠিয়েছে মমিনুর রহমান নামে একজন। তো ঘটনাটি তার চাচার বলা। 1978 সালে তার চাচা তখন প্রথম চাকরি পেয়ে সিলেটের আবেরখানা নামে একটা জায়গায় মুভ করে যায়। তো সেখানে থাকা, তখনকার সময় নাকি মানুষ ছিল না, বাড়িঘরও খুব বেশি ছিল না। তো সে যে জায়গাটা উঠে, সেটা হচ্ছে একটা ব্রিটিশ আমলে তৈরি করা একটা বাড়ি। সেটা কোনো একটা ব্রিটিশ সাহেবরা থাকতো এক সময়, সেখান থেকে কোনো মানুষ কিনেছে। তো সেখানেই পুরোনো বাড়িটাতে থাকার ব্যবস্থা হয় তার। তো প্রথম 2-1 দিন নাকি নর্মালি সে ঘুমায়। তো একদিন রাত্রে প্রচন্ড মানে শব্দে মনে হচ্ছে কোনো বুড়ো মানুষ কাঁদতেছে, হ্যাঁ, শব্দ করে চিৎকার করছে। তো তার ঘুম ভেঙে যায় এবং সে চিৎকারের শব্দটা দেখে তার দরজার বাইরে। সে আস্তে আস্তে হেঁটে দরজার বাইরে যায়, দেখে ঘুরঘুরটি অন্ধকারের মধ্যে, হালকা আলোর মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে, গায়ে একটা আলখেল্লার মতো পরা, কোটের মতো, এবং তার চেহারা ভালো মতো দেখা যাচ্ছে না। তো সে তাকে বলে, ওর চাচা দেখে তার গায়ের লোম সব দাঁড়িয়ে, একটা মানুষ দাঁড়িয়ে আছে। তো সে বলছে যে তুই লোকগুলাকে পানির থেকে বাঁচা, তাহলে তোর ক্ষতি হবে। এতটুক বলে সেই লোকটা হারিয়ে যায়। তো উনি খুবই হয়ে যায়, রাতের বেলা শুনশান নীরবতা, কেউ নাই। উনি বাসায় চলে আসে, এসে আবার ঘুমিয়ে পড়ে। তো ঘুম আসে না, অনেক লেটে ঘুমায়, এবং পরদিন রাত্রে ঠিক একই সময় সে চিৎকার শোনে। এরকম পরপর কয়েকদিন সে চিৎকার শোনে, কিন্তু সে আর উঠে যায় না, মানে সে ভয় পায় আর কি।
তো এরপর যেটা হয় উনি রাত্রে স্বপ্নে দেখে যে আলখাল্লা পরা একজন লোক, এবং তিনি চিন্তা করে পানির থেকে কি বাঁচাবো, আসার মধ্যে পাশে কোনো পুকুরও নাই, খালও নাই, বিলও নাই, নদীও নাই। তো যেটা হয় যে উনি রাতের বেলা স্বপ্নে দেখে যে একটা আলখাল্লা পরা লোক ওনাকে টেনে নিয়ে যাচ্ছে রুম থেকে, টেনে নিয়ে ছাদে ওঠার রাস্তাটা দেখাচ্ছে এবং উঠায় নিয়ে যাচ্ছে ওনাকে নিয়ে একটা ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি যেটা আসলে ব্যবহার হয় না, সে পানির ট্যাঙ্কির সামনে নিয়ে বলতেছে যে এখান থেকে বাঁচা। তো এই স্বপ্নটা উনি কয়েকদিন দেখার পরে উনি কি করে, এলাকার হুজুরের কাছে জিজ্ঞেস করে যে আমি এরকম স্বপ্ন প্রত্যেকদিন দেখছি, হুজুর কি ব্যাপার? তো হুজুর বলে তোমাকে নিশ্চয়ই কোনো ভালো জিন এই স্বপ্নটা দেখাচ্ছে, ওই ট্যাঙ্কিটার কাছে আমাকে নিয়ে চলো। আচ্ছা। তো উনি হুজুরকে নিয়ে আসে বাসায়। তো যাওয়ার সময় দেখে যে ওই ছাদে ওঠার যে গেটটা সেটার মধ্যে বড় একটা তালা মারা, পুরোনো তালা মসজিদ ধরে গেছে। তো উনি বাড়ি যার থেকে ভাড়া নিয়েছে তাকে ডেকে আনে। সে বলে দেখেন এই বাড়ির যে মালিক সেও ওই ব্রিটিশ থেকে ছিল, ব্রিটিশ সাহেব এই তালাটা মানে তাকে পরে মেরে দেয় বলে যে এখানে উঠতে না। আচ্ছা। তো সে করে কি ওই তালা ভাঙে আর কি, হুজুর টুজুরকে নিয়ে তালা ভাঙে, ভেঙে তারা ছাদে উঠে ওই ট্যাঙ্কির কাছে যায়। সেই ট্যাঙ্কি ঢাকনি খুলে দেখে ভিতরে 4টা কঙ্কাল ট্যাঙ্কির ভিতরে। ও মাই গড। হ্যাঁ। তো খুব ভয় পেয়ে বলে কি ব্যাপার, এবং এটার কথা দেখতেছি স্বপ্নে। তারপর তারা খোঁজ খবর নিয়ে পরে ইতিহাসটা বের হয় ওই বাড়ির, যে ওখানে 2টো ফ্যামিলি থাকতো, একটা বড় ভাই একটা ছোট ভাই। কোনো কারণে বড় ভাইটা ছোট ভাইয়ের ফ্যামিলিটাকে মার্ডার করে ফেলে। আচ্ছা। ফেলে তো লাশটাকে তারা ওই ট্যাঙ্কির ভিতর লুকায় রাখে। ওকে। এবং পরবর্তীতে কোনো এক কারণে হয়তো ওনার কাছে এই জিনিসটা পাবে এবং রিভিল্ড হয় এটা। এটাই ছিল রাসেল ভাই কাহিনীটা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার ঘটনার জন্য। আমরা অনুষ্ঠানের মোটামুটি আজকের এই এপিসোডের শেষ পর্যায়ে চলে এসেছি, এবং এতক্ষণ পর্যন্ত আমি কোনো SMS পড়ি নাই। আপনারা জানাবেন যে কেমন লাগলো আমাদের এই এপিসোডটা, এবং আপনারা অবশ্যই ফেসবুকের মাধ্যমে সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকবেন, জানাবেন আমাদের প্রোগ্রাম কেমন লাগছে। আপনাদের সহযোগিতা খুব বেশি প্রয়োজন। আপনারা সবসময় যদি সঙ্গে থাকেন তাহলে ভূত এফএম দিনে দিনে আমরা অনেক ভালো করতে পারবো। আমরা নানাভাবে এক্সপেরিমেন্ট করছি। আজকে যেমন একটা প্রেজেন্টেশন দিলাম আমরা আজকের এই ফ্রাইডে দ্য 13th নিয়ে। একটা কথা বলি, সেটা হচ্ছে যে জিনিসগুলোকে খুব সিরিয়াসলি কেউ নিতে চাইলে আমি নিষেধই করব, যে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, কারণ সব জায়গায় তাই বলছে যে সিরিয়াসলি নেওয়ার মতন কোনো কিছু না। আবার অনেকে আমি বললাম না যে কতগুলো ব্যাপার আছে, যে কিছু মানুষ আমরা কিছু ব্যাপারে এমন ধরনের থাকি, কিছু ব্যাপারে আমরা মানে কি বলবো, যে এটা বিশ্বাস করবো না অবিশ্বাস করবো এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকি। তার চাইতে বড় কথা হচ্ছে কিছু ব্যাপার আমরা বিশ্বাস করতেও ভয় পাই, কিছু ব্যাপার আমরা অবিশ্বাস করতেও ভয় পাই। এরকম কিছু ব্যাপারও কিন্তু আমাদের সাথে সবসময় ঘটে চলে, তাই না? তো আজকের এই এপিসোডটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এবং আজকে সিরিয়াসলি আমি বলতে চাই যে আজকে আপনাদের এই ফ্রাইডে দ্য 13th কি আর সব ফ্রাইডের মতোই ছিল, নাকি আজকের ফ্রাইডেটা আসলেও একটু অন্যরকম ছিল? আজকে কোনো অঘটন ঘটেছে কিনা, আজকে কোনো অঘটন ঘটেছে কিনা সেটা অবশ্যই আমাদের জানাতে পারেন। আমাদের ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। অবশ্যই যারা এখানে ঘটনা পাঠাবেন তারা শুরুতে উল্লেখ করবেন যে এই ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা আমাদের অডিও ক্লিপ পাঠাতে চান, অর্থাৎ দেশের বাইরে রয়েছেন, তাদেরকে বলবো যদি আপনি চান যে বছরের শেষে বর্ষ সেরা সব ঘটনা নিয়ে যদি আপনি চান যে আপনার ঘটনাটিও ভূত এফএমের সেই স্পেশাল বইটিতে স্থান পাক, তাহলে অবশ্যই আপনি আপনার ঘটনার সাথে আপনার যে লেখাগুলো রয়েছে, মানে যে ঘটনাটা সেটা লিখেও পাঠাবেন আমাদেরকে। আর যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। সারা সপ্তাহ জুড়েই যত ইচ্ছে তত কমেন্ট করতে পারবেন, যত ইচ্ছে তত আলোচনা ঝড় তুলে যাবে। আমি তো রেগুলার দেখবেন, আপনি অনেক জায়গাতেই দেখবেন যে ওই ওয়ালেও রিপ্লাই দেখতে পাবেন। সুতরাং আমরা কিন্তু রেগুলার ঢুকছি, চেক করছি আপনাদের সুবিধার জন্য, আপনাদের কাছ থেকে জেনে নিচ্ছি কেমন লাগছে ভূত এফএম, এবং সেই অনুযায়ী আমরা চেষ্টা করছি আরো নতুন ভাবে ভূত এফএম কে প্রেজেন্ট করতে। তো বাবা, একটা কথা শুধু আপনার কাছে লাস্ট আমরা বলবো, আমরা শেষ করতে দিতে চাই এখন, সেটা হচ্ছে যে এক বাক্যে যদি মানে এই জিনিসটা কেউ মানে এই যে 13th নিয়ে, ফ্রাইডে দ্য 13th নিয়ে আপনার কাছে আসলে যদি এটা বলি যে এক লাইনে বলেন, ফ্রাইডে দ্য 13th, হোয়াট ইজ ফ্রাইডে দ্য 13th? অ্যাকচুয়ালি আমার কাছে সুপারস্টিশন, হ্যাঁ অবশ্যই সুপারস্টিশন, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ ফ্রাইডে হচ্ছে আমার কাছে, আমি মুসলমান, জুম্মার দিন নামাজ পড়বো, পবিত্র দিন, এতটুকুই। এটা নিয়ে আসলে কিছু ভাবা নেই। আমি একটা জিনিস খুব মানে এখনো দেখি যে আমার বাসাতেও আমার বাবা
এই দিনটিতে বিশেষ প্রস্তুতি নেন যে আজকে বৃহস্পতিবার রাতের পরে শুক্রবার রাত আসছে, Right. কিছু বিশেষ প্রস্তুতিটা থাকে যত অবশ্যই। ওই দিন তিনি সাধারণত অসুস্থ থাকলেও তারপরেও কিছু কিছু বিশেষ আমল বা ইবাদত জি, জি। তিনি করেন। কারণ একটা ছোট পয়েন্ট রাসেল ভাই, মুসলমানরা বিশ্বাস করে প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবারে মানুষের সাপ্তাহিক আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। ওকে, হ্যাঁ, তো সুতরাং মানে ওইটা পবিত্র দিন এবং যে জুম্মাকে বলাই হচ্ছে মুসলমানদের ছোট ঈদ। আচ্ছা। সেটাই। তো এটা এটা সেটাই এবং অনেকের কাছ থেকে আমি নানান ধরনের এরকম পেয়েছি এবং আপনারা দেখতে পারবেন যে ওয়ালে অনেকে ফাইটও করেছেন এই সমস্ত বিষয় নিয়ে, তো সেখানে যে খোঁজ খবর নিতে পারেন। যাই হোক, আজকে আমরা আসলে ইচ্ছা করে একটা বিশেষ স্পেশাল এপিসোড করলাম এবং আমরা আজকে আপনাদের কমেন্ট, আপনাদের ফেসবুকের কমেন্ট, আপনাদের SMS কিছুই পড়িনি। আগামী সপ্তাহে নিশ্চয়ই আমরা সেগুলো আবার আমরা আপনারা চাইলে আগের মতো ফর্মে ফিরে আসবো। এক্সপেরিমেন্ট করছি এবং আপনাদের কোনটা ভালো লাগে সেটা অবশ্যই আমাদের জানাবেন। একটা খবর দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আবারও গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজ নিয়ে এলো নাইট অফ হরর উইথ ভূত FM আউটডোর শো। এতে পার্টিসিপেট করতে চাইলে এখনই সাইন আপ করো www.bondhugarage.club এবং 500 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দাও রক্ত হিম করা ভৌতিক ঘটনা। সেরা 6 জনের জন্য অপেক্ষা করছে ভৌতিক আবহাওয়াময় ট্যুর এবং ভৌতিক ঘটনা পাঠানোর শেষ দিন আজকে, অর্থাৎ এখন তো আজকেই হয়ে গেছে 14 মার্চ 2015। সো হারি আপ গাইস, আজকের মতো এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। যারা এতক্ষণ ধরে আমাদের সাথে SMS করে জানিয়ে দিলেন, আমি পড়বো। যারা আমাদের ইমেল করলেন, যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড ছিলেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। যারা শুধুমাত্র শুনেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা শোনেননি পরে শুনবেন তাদেরকেও অনেক ধন্যবাদ এবং বাবু ভাই, ডিনার দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।